আচ্ছা, লাস্ট ক্লাসে মানে লাস্ট বলতে এই ক্লাসটারই আসলে আগের পার্টটাতে আমরা দেখছিলাম যে আমাদের থেভেনিন এবং নর্টন যদি এমন থাকে যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে তাহলে কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা আমরা দেখছিলাম। একটু শর্টে বলি, সেটা হচ্ছে আমাদের যে মূল সার্কিটটা আছে, মানে যে এক কথায় জটিল যে সার্কিটটা দেওয়া থাকবে, সেই সার্কিটটাকে আমরা ইজিলি একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স এবং একটা সিঙ্গেল রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলবো। এই সার্কিটটাকে আমরা বলতেছি থেভেনিন সার্কিট। আর এই পুরো সার্কিটটাকে যদি আমরা একটা কারেন্ট সোর্স এবং রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলি সেটাকে বলতেছি নর্টন সার্কিট। অ্যাকচুয়ালি যে লোডের সাপেক্ষে এটা করতে বলবে, এই পুরো প্রসেসে আমরা সেই লোডকে খুলে রেখে দিব, দেন পরবর্তীতে যদি প্রয়োজন হয় লোডকে আবার এখানে কানেক্ট করব। আর যদি শুধু প্রশ্নে বলে যে থেভেনিন সার্কিট নির্ণয় করো, নর্টন সার্কিট নির্ণয় করো, তাহলে আর এই লোড কানেক্ট করার কোনো দরকার নাই। এরকম একটা সার্কিট আঁকাই দিয়ে, এই সার্কিট আঁকাই দিয়ে কিন্তু আমাদের অ্যান্সার শেষ। তো দেখছিলাম যে ইজি সার্কিটের ক্ষেত্রে আসলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। যারা দেখেননি আগেরটা অবশ্যই দেখে নিবেন, দেন আমরা এটা করতে পারি। আর আজকে যেগুলো করাবো এটা আমি আজকে তো ব্যাখ্যা করবোই, সো এমনিতে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন, আমাদের মূল বিষয় ছিল যে সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে নাকি ডিপেন্ডেন্ট সোর্সও আছে। তো যদি এমন হয় যে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, তাহলে সার্কিট ক্যালকুলেশন করাটা খুব সহজ। আর যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে সার্কিট ক্যালকুলেশন করাটা একটু কঠিন। তো আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে, মানে শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে এরকম সার্কিট কিন্তু ক্যালকুলেশন করছিলাম। যেমন দেখেন, এটা আমি একটু একবার দেখাইনি, এটা হচ্ছে আমাদের সার্কিট। তো থেভেনিন বের করার সিস্টেম কি ছিল, যখন আমরা রেজিস্ট্যান্স বের করব বা আর থেভেনিন বা আর এন, থেভেনিন রেজিস্ট্যান্স বা নর্টন রেজিস্ট্যান্স বের করব, তখন ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স গুলাকে ডিঅ্যাক্টিভেট করব। ডিঅ্যাক্টিভেট করার সিস্টেম হচ্ছে ভোল্টেজ সোর্সকে শর্ট করে দেব, কারেন্ট সোর্সকে ওপেন করে দেব। আর যেহেতু এ বি এর বাইরের সার্কিটের জন্য বের করতে বলতেছে, এ বি কে আগে এই যে এখানে খুলে রেখে দিছে। তাহলে যখন আমরা আর প্রশ্নটা ছিল কিন্তু নর্টন, আমি এক্সট্রা হিসাবে থেভেনিন করাইছিলাম। তো যখন থেভেনিন রেজিস্ট্যান্স বের করব, তখন দেখেন যে এখানে একটা ব্যাটারি ছিল, আমরা কি করছি ব্যাটারিটাকে শর্ট করে দিছি। এখানে একটা কারেন্ট সোর্স ছিল, কারেন্ট সোর্সকে এখানে ওপেন করে দিছি, মানে ওই ব্রাঞ্চটা টোটালি বাদ হয়ে গেছে। এরপরে এই যে এই রেজিস্ট্যান্স গুলা দিয়ে আমি হচ্ছে আর থেভেনিন বা আর এন বের করে নিয়েছি। এই দুজন ছিল প্যারালাল, দেন এদের সাথে এটাও প্যারালাল, মানে তিনজনে ছিল প্যারালাল। যেখানে 6, 12 আর 12 তিনটাই হচ্ছে প্যারালাল করলে আসতেছে 3 ওহম। আর যখন থেভেনিন ভোল্টেজ বের করব, যেই দুই পয়েন্টের সাপেক্ষে ভোল্টেজ বের করতে বলবে সেইখানে ওপেন ধরে দেন আমরা এখানকার ভোল্টেজ বের করবো। যেহেতু দেখতেছি এটা সিম্পল সার্কিট, আমরা নোডাল, মেশ, যে কোনো একটা নিয়মে এখানকার ভোল্টেজ বের করে ফেলতে পারবো। তো আমি নোডাল দিয়ে কিন্তু এই ম্যাথটা করছি, তো এখানে কিন্তু ইজিলি ভি থেভেনিন বের হয়ে গেছে। আর নর্টন বের করার সিস্টেম হচ্ছে যে সার্কিট আঁকায় ফেলছি, একটা ভোল্টেজ সোর্স, তার সাথে একটা রেজিস্ট্যান্স। নর্টনের সিস্টেম কি, যেই দুই পয়েন্টের সাপেক্ষে বের করতে বলবে ওই দুইটাকে শর্ট করলে এইখানকার কারেন্টকেই বলে হচ্ছে নর্টন কারেন্ট। তো এই সার্কিটের এই ব্রাঞ্চের কারেন্ট বের করে ফেললে সেটা চলে আসতেছে নর্টন কারেন্ট কত, যে 5 অ্যাম্পিয়ার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সিম্পল সার্কিটের বা যেখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই সেটা বের করার সিস্টেম। এখন আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বের, মানে কথা ডিপেন্ডেন্ট। দেখেন এই সার্কিটে আমাদের একটা সোর্স দেওয়া আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। তো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে ওদেরকে আসলে আগের মতো ইজিলি রেজিস্ট্যান্স বের করা যায় না। ভোল্টেজ বের করার সিস্টেম একই, মানে এক কথায় যে ওপেন সার্কিট আছে, ওপেন সার্কিটের ভোল্টেজ বের করে ফেললেই ওকে। কিন্তু রেজিস্ট্যান্স বের করার নিয়মটা একটু আলাদা। তো সেটা আমি একটু দেখাই দিই। রেজিস্ট্যান্স নর্মালি দুই নিয়মে বের করা যায়, তবে আমরা হচ্ছে সহজ নিয়মটা ফলো করবো। তাহলে প্রথমে আসি ভোল্টেজ বের করার সিস্টেম কি, অর্থাৎ এই দুই পয়েন্টের সাপেক্ষে আমাকে থেভেনিন ভোল্টেজ বের করতে হবে, যেহেতু এখানে আমাদের এই যে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে। আর একটা পার্থক্য খেয়াল রাখবেন, প্রশ্নে যদি বলে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করো, এর মানে সার্কিট আঁকানোর কোনো দরকার নাই, শুধুমাত্র ভি থেভেনিন এবং আর থেভেনিন বের করে দিলেই অ্যান্সার শেষ। আর যদি বলে যে থেভেনিন সার্কিট, তখন আপনারা হচ্ছে সার্কিট আঁকাবেন। কারণ কিছু কিছু ক্ষেত্রে সার্কিট হয় না,
যেমন আমরা দেখতে পাচ্ছি এখানকার অ্যান্সার দেখেন, রেজিস্ট্যান্স আসতেছে নেগেটিভ। নেগেটিভ রেজিস্ট্যান্সের কোনো বাস্তব অস্তিত্ব নাই, ফলে আমরা ওইটা কোনোভাবে আঁকাতে পারবো না। আমরা জাস্ট মান বের করে দেখাই দেবো যে এটা হচ্ছে অ্যান্সার, আঁকানোর কোনো উপায় নাই। আরেকটা ক্লু বলে দিই, সেটা হচ্ছে সার্কিটের দিকে তাকাবেন, যদি কোনো প্রকার ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকে, অর্থাৎ এই যে আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট সোর্স কেমন দেখতে হয়, হয় এরকম, নয়তো এরকম, নয়তো এরকম, মানে তিনটার যে কোনো একটা, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। যদি দেখেন যে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, এর মানে ওই সার্কিটের থেভেনিন ভোল্টেজ হচ্ছে 0 ভোল্টেজ। সিম্পল, একদম দেখার সাথে সাথে আপনি অ্যান্সার করে দিতে পারেন এবং লিখে দিতে পারেন এক্সট্রা হিসাবে, না লিখলেও কোনো সমস্যা নাই, বাট লিখলে ভালো। যে যেহেতু, আর ইংলিশে যদি লেখেন যে দেয়ার ইজ নো ইন্ডিপেন্ডেন্ট সোর্স, অতএব ভি থেভেনিন সমান 0 ভোল্টেজ। বাট আমি একটু ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি যে আসলে 0 ভোল্টেজ হয়, পরীক্ষার খাতায় দেখানোর দরকার নাই। আমি যেহেতু এখন প্রথম, আপনাকে বিশ্বাস করানোর জন্য একবার দেখা দিচ্ছি। পরীক্ষার খাতায় আপনি ডিরেক্ট 0 ভোল্টেজ লিখে দিবেন কখন, যখন সার্কিটে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না। এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে কি হবে, আপনার সময় বেঁচে যাবে, জায়গাও বেঁচে যাবে। এবার আসি যে আমরা কিভাবে একটু দেখি যে আসলে 0 ভোল্টেজ হচ্ছে কিনা। সার্কিটটা আঁকাই ফেলি। নিয়ম কি? নিয়ম হচ্ছে ওপেন সার্কিট যেটা, বা যেই ব্রাঞ্চের সাপেক্ষে আমার থেভেনিন বের করতে হবে, এর দুই মাথার ওপেন সার্কিট ভোল্টেজটাকেই বলে হচ্ছে ভি থেভেনিন। তার মানে এই যে রেজিস্ট্যান্সটা আছে 15 ওহম, এর দুই মাথার বিভব পার্থক্যটাই হচ্ছে ভি থেভেনিন। এটাই মূলত আমাদের কিন্তু বের করা লাগবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? সিম্পল একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই দিক বরাবর একটা কারেন্ট কল্পনা করে নিতে পারি, মেশ করে দিলাম, সবচেয়ে ইজি হবে। তাহলে এই দিক বরাবর যদি একটা কারেন্ট কল্পনা করি, তাহলে এইখান থেকে আমরা কেভিএল অ্যাপ্লাই করে দিই। কেভিএল অ্যাপ্লাই করলে কত আসে দেখেন, -4vx প্লাস 10i প্লাস vx, এই যে কারেন্ট এদিকে যাচ্ছে, তার মানে 15i ইকুয়াল 0। এবার একটু খেয়াল করে দেখেন, এই যে ভিএক্স মানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য। তার মানে দেখেন আমরা ভিএক্স সমান কত লিখতে পারি, ভিএক্স সমান হচ্ছে 5 × i। এই যে এখান থেকে দেখা যাচ্ছে 5i মানে হচ্ছে ভিএক্স। তাহলে 5i মানে যদি ভিএক্স হয়, 10i মানে 2vx, 15i মানে 3vx, এটা তো ইজিলি লিখে ফেলা যায়। তাহলে আমরা লিখতে পারি -4vx প্লাস 2, আর 3 মানে হচ্ছে 5vx প্লাস ভিএক্স ইকুয়াল 0। তার মানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে 5 একে 6, 6 থেকে 4 বাদ দিলে হয় 2vx ইকুয়াল 0। তার মানে ভিএক্স ইকুয়াল 0। তার মানে এখানে ভিএক্স এর ভ্যালু হচ্ছে 0। আর ভিএক্স এর ভ্যালু যদি 0 হয়, তাহলে আই এর ভ্যালু কত? অবশ্যই আই এর ভ্যালু হচ্ছে 0। আর ভি থেভেনিন মানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য। কিন্তু খেয়াল করে দেখেন, কারেন্ট যাচ্ছে কোথা থেকে, এইখান থেকে এইখানে, মানে নিচের থেকে উপরে, ফলে এই প্রান্তটা প্লাস আর এই প্রান্তটা কিন্তু মাইনাস। ফলে আমরা ভি থেভেনিন সমান বলতে পারি -15i। বাট তাতে কিছু যায় আসে না, আই যেহেতু 0, ফলে ভি থেভেনিনও কিন্তু 0। যেটা প্রথমেই বলছিলাম, যেহেতু কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, ভি থেভেনিন 0 আসবে। পরীক্ষার খাতায় এইটুকু করার দরকার নাই, আপনি ডিরেক্ট লিখে দিবেন যে যেহেতু কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, অতএব ভি থেভেনিন সমান 0 অ্যান্সার। 0 ভোল্ট লিখে দিতে পারেন, এটা লিখে দিলেই ওকে। এবার আসি রেজিস্ট্যান্স বের করা। এইটাই হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ অন্য সার্কিটে রেজিস্ট্যান্স বের করাটা ইজি, এই সার্কিটে একটু ঝামেলা। তাহলে সার্কিট আঁকায়। সার্কিট হচ্ছে এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে আমাদের সেই ইন্ডিপেন্ডেন্ট সোর্স।
থেভেনিন রেজিস্ট্যান্স বের করার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে যেই দুই নোডের সাপেক্ষে বা যেই দুই পয়েন্টের সাপেক্ষে আর থেভেনিন বের করা লাগবে তার সাপেক্ষে বের করব, এবং সার্কিটে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে ওদেরকে ডিঅ্যাক্টিভেট করব। তাহলে কি সোর্স? ইন্ডিপেন্ডেন্ট সোর্স। কিন্তু এটা তো আমাদের ডিপেন্ডেন্ট সোর্স, ফলে এ ডিঅ্যাক্টিভেট হবে না। এ যদি ডিঅ্যাক্টিভেট না হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে আর বলতেই পারবো না এইটা এর সাথে সিরিজে আছে ওকে, কিন্তু এদের সাথে এ কি প্যারালাল না কি কানেকশনে আছে এটা বলার আর কোনো উপায় নাই। যেহেতু উপায় নাই, এটাকে আমরা ডিরেক্ট আর ক্যালকুলেশন করতে পারতেছি না। তাহলে আমরা কি করতে পারি? ওই ছোটবেলার একটা সিস্টেম অ্যাপ্লাই করতে পারি, মানে ছোটবেলা বলতে একদম বেসিক ক্লাসের সিস্টেম। সেটা হচ্ছে, এটা হচ্ছে ভিএক্স। খেয়াল করেন আমাদের উদ্দেশ্য কি? এই দুই মাথার রেজিস্ট্যান্স বের করা। খুব সহজ বিষয়। দুইটা পয়েন্টের মাঝখানে কি পরিমাণ রোধ আছে এটা আমরা কিভাবে বের করতে পারি? এই দুই মাথার বিভব পার্থক্য কত সেটা যদি আমরা জানতে পারি, এবং এর রেসপেক্টে সার্কিটে কি পরিমাণ কারেন্ট চলতেছে এটা যদি আমরা জানতে পারি, তাহলে বলে দিতে পারবো যে এই দুইজনের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রোধ কত বা তুল্য রোধ কত। সে তুল্য রোধটা কত হবে? আর সমান ওই দুই পয়েন্টের বিভব পার্থক্য ডিভাইডেড বাই ওইখানকার যে কারেন্টটা ফ্লো করতেছে সেটা। তার মানে আমরা ভোল্টেজ, এখন বলতে পারেন এটা তো ওপেন, তাহলে তো আর এটা বের করা সম্ভব না, কারণ ওপেন থাকলে তো আর কারেন্ট চলবে না। হ্যাঁ, ওপেন থাকলে কারেন্ট চলবে না, বাট আমরা কি করব? যাতে কারেন্ট চলে এরকম একটা ব্যবস্থা করে দেব, মানে এদেরকে আর ওপেন রাখবো না, এখানে একটা ব্যাটারি কানেক্ট করে দেব। তাহলে দেখেন ব্যাটারি যখনই কানেক্ট করে দিলাম তার মানে ভোল্টেজ এখন আছে ওই। আচ্ছা, লাস্ট যেটা বলছিলাম যে আমরা কি করব, একটা জানা ব্যাটারি এখানে কানেক্ট করে দিব, তাহলে ভোল্টেজটা আমাদের জানা হয়ে গেল। আই তো এখানে ব্যাটারি কানেক্ট করে দিলে আমরা এখানকার কারেন্ট বের করে ফেলতে পারবো। তাহলে ব্যাটারি ভোল্টেজ আমাদের জানা হয়ে গেল, কারেন্ট আমরা বের করব, আর এই দুজনকে ভাগ করে দিলেই কি আমাদের RThevenin চলে আসবে। এটা তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে গেল। তাহলে জি ভাই। ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা এই পদ্ধতিতে ম্যাথ করব, এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। তাহলে আমরা কি করলাম? এবার কথা হচ্ছে যে কত ভোল্টেজ অ্যাপ্লাই করবো, এটা টোটালি আপনার ইচ্ছা, আপনার যত ইচ্ছা অ্যাপ্লাই করেন। কিন্তু এই যে প্রচলিত নিয়ম বলে একটা কথা আছে যে সবাই কি ব্যবহার করে, নরমালি হিসাবের সুবিধার্থে এখানে 1 ভোল্ট ব্যবহার করা হয়, যাতে যে 1 ভোল্ট থাকা মানে কি ভাগ করা তো আমাদের জন্য সবচেয়ে সহজ, যেহেতু ছোট সংখ্যা ক্যালকুলেশন করাটা ইজি। এই কারণে সবাই হিসাবের সুবিধার্থে 1 ভোল্ট ইউজ করে, আমরাও 1 ভোল্ট দিয়েই করব। এবং মানে মোটামুটি এই টাইপের ম্যাথ গুলো আমরা 1 ভোল্ট দিয়েই ক্যালকুলেশন করব। তাহলে কাজ কি? এই দুইটার রেসপেক্টে আমরা থেভেনিন বের করব। শুরুতেই এখানে একটা 1 ভোল্টের ব্যাটারি কানেক্ট করে দিব। এটা কিন্তু পরীক্ষায় থাকবে না, মানে প্রশ্নে থাকবে না। এটা আমি কানেক্ট করলাম, কত এটা আমি জানি যে 1 ভোল্ট। এবং এই যে ব্যাটারির প্লাস টার্মিনাল, এই প্লাস টার্মিনাল থেকে একটা কারেন্ট বের হবে, সেই কারেন্টটাকে আমার বের করা লাগবে। এবং RThevenin বলতে কি বুঝবো? ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। এই কিন্তু সিম্পল হিসাব শেষ। অর্থাৎ এই সার্কিট থেকে আই নটটা বের করে ফেলতে পারলেই আমরা RThevenin ইজিলি বের করে ফেলতে পারবো। বুঝতে পারছেন? জি ভাই। Okay. এবার বাকিটুকু কিন্তু আপনার ইচ্ছা যে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, টোটালি আপনার ইচ্ছা। আমরা যে কোনো ভাবে করতে পারি, নোডাল অ্যাপ্লাই করতে পারি, মেশ অ্যাপ্লাই করতে পারি, মানে টোটাল ইচ্ছা। তবে এখানে যেহেতু দেখতেছি আমরা দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্টেজ, এখানে নোডাল অ্যাপ্লাই করাটাই ভালো। তাহলে নোডাল করতে হলে একটা রেফারেন্স নোড লাগবে, এটাকে আমরা রেফারেন্স বলতেছি, মানে এটা কত? 0 ভোল্টেজ। এটা যদি 0 ভোল্টেজ হয় তাহলে অপর প্রান্তের যে নোড এইটার ভোল্টেজ কত? 1 ভোল্টেজ হবে। অর্থাৎ এই নোডের ভোল্টেজটা হচ্ছে 1 ভোল্ট। মার্ক করা শেষ। এবার কিন্তু আমরা ক্যালকুলেশন করব। তাহলে এই দিককার কারেন্ট হিসাব করব, দেন বাকিটুকু হিসাব করব। তাহলে আসি, প্রবলেম হচ্ছে এখানে ভিএক্স একটা ঝামেলা বাধায় রাখতেছে। তো এই সার্কিটে আমরা কিন্তু জিনিসটাকে মোটামুটি একটু সহজভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারি। সেটা হচ্ছে দেখেন,
মানে এক এক ম্যাথে কিন্তু এক এক রকম হবে, এটা যেহেতু চোখে দেখা যাচ্ছে এজন্য আমি ইজিলি বলে দিচ্ছি আর কি। সেটা হচ্ছে এরকম যে একটা ব্রাঞ্চ আছে, 10 ওহমের ভিতরে যে কারেন্টটা ঢুকতেছে এই 5 ওহমের ভিতরে সেম কারেন্ট ঢুকতেছে, কারণ দুজন কিন্তু সিরিজে আছে। এই 10 ওহমও জি যেখানে, ভাই 5 ওহমও সেইখানে। একটু খেয়াল করেন, 5 ওহমের ভিতরে একটা কারেন্ট ঢুকতেছে এবং দুই মাথার ভোল্টেজ যদি ভিএক্স হয়, তাহলে ওই সেম সিরিজে 10 ওহমের দুই মাথার ভোল্টেজ কত হওয়া উচিত? অবশ্যই আলাদা হওয়া উচিত। হ্যাঁ, আলাদা, কিন্তু কত কত হবে? দেখেন রেজিস্ট্যান্স ভি ও সমান আই 10 আর ইন্টু আই। সমানুপাতিক। কথা বুঝতে পারছেন? না না, জি ভাই। আই তো আমি জানি না আই কত। এখন 5-এর সাথে কিছু একটা গুণ করে ভিএক্স হয়েছে। দেখ আমি একটু জিনিসটা হুম বলি, দেখেন রেজিস্ট্যান্সের সাথে ভোল্টেজ ড্রপ সমানুপাতিক, যেহেতু কারেন্ট সেম। হুম এটা ফিক্স না, এই যে এটা তো ফিক্স সিরিজ হওয়ার জি কারণে। ভাই। তার মানে যার রেজিস্ট্যান্স বেশি তার ভোল্টেজ ড্রপও বেশি, অবশ্যই ভাই। সমানুপাতিক। যেহেতু দেখতেছি এই রেজিস্ট্যান্সটা এর দ্বিগুণ, তার মানে এর ভোল্টেজ ড্রপও এর দ্বিগুণ হবে। জি ভাই। তার মানে এর ভোল্টেজ ড্রপ যেহেতু ভিএক্স, অবশ্যই এইটার ভোল্টেজ ড্রপ হবে 2 ভিএক্স। 2 bx, হ্যাঁ বুঝতে পারছি। মানে এটা আমরা দেখেই বলে দিতে পারি, প্রশ্নে নাই, কোথাও দেওয়া নাই। আমরা আমাদের লজিক থেকে বলে দিতে পারি যে এটা যদি ভিএক্স হয় তাহলে অবশ্যই এটা হবে 2 ভিএক্স। মানে আমাদের একটু ক্যালকুলেশন ইজি হলো, এই তাছাড়া আর কোনো ইয়ে নাই। এটা ছাড়াও করা যেত, যেহেতু ইজি হচ্ছে তো আমি ইজি করে নিলাম। এবার কয়েকটা জিনিস একটু খেয়াল করেন, মানে কয়েকটা জিনিস একটু মনে রাখলে, যেগুলো ডিরেক্ট হয়তো আমাদের সলিউশন গুলাতে থাকে না, একটু মাথা খাটাই বের করতে হবে। সেটা হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট বের করার নিয়ম কি? সকল ভোল্টেজ পার্থক্য ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। তার মানে এই যে এইখানকার ভোল্টেজ হচ্ছে 1, যেহেতু মাইনাস আগে টাচ করতেছে তাহলে হুম 1 প্লাস 4 ভিএক্স ডিভাইডেড বাই 2 bx। 15 ওহম। এটা না লিখলেও চলছে, যেহেতু এটা রেজিস্ট্যান্স আছে, ডিভাইডেড বাই 15 ওহম লিখলেই চলতেছে। কিন্তু বলেন তো 5 ওহমের ভিতরে যে কারেন্টটা চলতেছে নিশ্চয় সেটা 10-এর ভিতরেও চলতেছে, আবার জি ভাই। সেটা এর ভিতরেও চলতেছে, জি ভাই, যেহেতু সিরিজে আছে আমাদের। যেহেতু সব সিরিজে আছে। তার মানে যে কোনো একজনের কারেন্ট বের করলেই তো চলে। এবং আমি দেখতে পাচ্ছি 5 ওহমের কারেন্ট বের করা এমনি ইজি। কত? দুই মাথার বিভব পার্থক্য ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তার মানে ভিএক্স ডিভাইডেড বাই 5 করে দিলেই এই পুরো ব্রাঞ্চের কারেন্টটা হয়ে যাচ্ছে। আচ্ছা। তার মানে আমরা কি একদম সহজেই লিখে দিতে পারি ওই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে ভিএক্স ডিভাইডেড বাই 5 জি ভাই। প্লাস 1 ডিভাইডেড বাই 15। আর আই নট কারেন্ট যেহেতু এই নোডে আসতেছে, ফলে মাইনাস আই নট ইকুয়াল 0। এটাকে আচ্ছা ভাই, চাইলে আমরা, হ্যাঁ বলেন। -2 bx এবং 4 bx টাকে আমরা কাউন্ট করবো কি জন্য? আচ্ছা, কাউন্ট করব না তা না, কাউন্ট আমরা অবশ্যই করতে পারি। দেখেন আমি একটু দেখাই বিষয়টা আসলে কি। এটা হচ্ছে 1 প্লাস হুম 4 ভিএক্স মাইনাস 2 ভিএক্স -bx। মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই কত? 15। 15। 1 4-এর থেকে এটা প্লাস কত? bx। 3 না? জি তাহলে ভাই। 2 আর 1-এ 3, তাহলে 4-এর থেকে 3 বাদ দিলে থাকে 1। equal to 2। এই তো, জি ভাই। এটা যা কথা এইটা তাই হুম কথা, বুঝতে পারছি ভাই। কারণ ওরা কি একই জিনিস নির্দেশ করতেছে। আচ্ছা, এইবার আমরা একটা কাজ করতে পারি। আমাদের তো একটা ইকুয়েশনে দুইটা আননোন বের করার কোনো ওয়ে নাই, কারণ যেহেতু দুইটা আননোন, দুইটা ইকুয়েশন লাগবে। এই যে এখন আমাদের এই ইকুয়েশনটা কিন্তু কাজে লাগবে। এখন এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? সেটা হচ্ছে, দেখেন ইকুয়েশনটা আমরা কি করতে পারি, এটার ভোল্টেজ ড্রপ যোগ এইটার ভোল্টেজ ড্রপ
যোগ এইটার ভোল্টেজ ড্রপ মিলে অবশ্যই 1 ভোল্ট হবে। চিহ্নর হিসাব আলাদা, আমি চিহ্ন তো করবোই আর কি। তাহলে আমরা যদি এইখানে চিহ্নর হিসাব করি সেটা কিভাবে দিতে পারি, এটাকে একটু সুন্দর, আচ্ছা এটা এরকম থাক, সমস্যা নাই। এটা ধরেন আমরা 1 নাম্বার দিয়ে রাখি। মানে আমি বলতে চাচ্ছি আউটার লুপে যদি একটা লুপ খাটাই তাহলে কি লেখা যাবে, -vx -2vx +4vx +1 = 0, এটা লেখা যায়। বুঝলাম না এই ভাই। যে এই আউটার লুপে আমি একটা কেভিএল হিসাব করতেছি, এই যে বাইরের লুপটাতে হ্যাঁ, বুঝতে পারছি। জাস্ট চিহ্ন ধরে ধরে আমি মান বসাই দিলাম, এখানে দিলে সমান 0। তাহলে দেখেন তো এখান থেকে ইজিলি ভিএক্স এর মান বের করে ফেলা যায় না? জি ভাই। কত? সেম, 4 এর থেকে 3 বাদ দিলে হয় শুধু ভিএক্স ইকুয়াল, তাহলে কি -1। ভিএক্স এর মান যেহেতু পেয়ে গেছি, এখানে বসাই দিলেই আই নট এর মান বের হয়ে যাবে। সমানের ওই পাশে পাঠাই দিলাম, আই নট হয়ে গেল। অতএব আই নট সমান কত, এটা ক্যালকুলেটরে করবো আমরা। -1 /5 +1 /15, তাহলে -2/15। তাহলে আই নট হচ্ছে -2/15। তাহলে আই নট যেহেতু পেয়ে গেলাম, আর থেভেনিন তো পেয়ে যাবই। কত হবে? এই যেটা পেলাম এটাকে জাস্ট উল্টাই দিব। তাহলে এটা ছিল -2/15, একে উল্টাইলে হয় -15/2। অনেকেই আবার বুদ্ধি করে মনে করে রেজিস্ট্যান্স যেহেতু মাইনাস আসছে প্লাস করে দিই, না, যা আসছে ওইটাই অ্যান্সার করবেন। এখন বিষয় হচ্ছে যে রেজিস্ট্যান্স তো আমরা জানি পজিটিভ, তাহলে মাইনাস কেন আসলো? দেখেন, এই যে ডিপেন্ডেন্ট সোর্স জি গুলো ভাই। আছে এগুলো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ওই ট্রানজিস্টর, মসফেট এই টাইপের জিনিসগুলা দিয়ে তৈরি করা হয়। মানে এটা যদি আমরা ভাঙি বা খুলে দেখি দেখতে পাবো যে ওর ভিতরে একটা বড় সার্কিট আছে, হয়তো ট্রানজিস্টর অথবা মসফেট, অপএম এই টাইপের জিনিস দিয়ে তৈরি করা। এই কারণে সব, আমি তো অ্যাকচুয়ালি এই যে এই কথাটা যদি খাঁটি বাংলা করি, এর মানে হচ্ছে সব কিছু মিলায়ে যদি একটা রোধ বের করি, সেই রোধটা কত। এখন এই যে বললাম এর ভিতরে ট্রানজিস্টর বা এই টাইপের জিনিস আছে। রোধ মানে হচ্ছে এমন একটা জিনিস যে পাওয়ার নেয়। রোধ বের করার আসলে মানে আক্ষরিক অর্থ হচ্ছে এমন একটা জিনিস বের করো যে কতটুকু পাওয়ার নিচ্ছে, এটা বোঝার জন্য। কিন্তু এমন হতেই পারে যে ওই সার্কিটটা অ্যাকচুয়ালি পাওয়ার না নিয়ে পাওয়ার সাপ্লাই দিচ্ছে। কারণ আমরা জানি অ্যাক্টিভ সার্কিট কিন্তু থাকে, মানে অপএম বা এই টাইপের জিনিস আছে। অনেক সময় কিন্তু ওরা কি করে, মানে এক কথায় সার্কিটের কাছে মনে হবে যে ওরা অ্যাকচুয়ালি পাওয়ার নিচ্ছে না, বরং পাওয়ার সাপ্লাই করতেছে। তো রেজিস্ট্যান্স নেগেটিভ আসার মানে হচ্ছে ওই রকম, যে অ্যাকচুয়ালি ও পাওয়ার নিচ্ছে না, পাওয়ার সাপ্লাই করতেছে। এই জন্য ম্যাথমেটিক্যালি আমাদের অ্যান্সার নেগেটিভ আসতেছে। কথা কি বুঝতে পারছেন? জি ভাই, যদি আমাদের এটা নেগেটিভ আসলে আসলে আমরা ওটা কাউন্ট করবো নাকি? আমরা হচ্ছে নেগেটিভই রাখবো। হুম। এত ব্যাখ্যা লাগবে না, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। প্রশ্নে যদি এরকম চলে আসে যে ফাইন থেভেনিন ইকুইভ্যালেন্ট, আপনি কি করবেন, হুম। অ্যান্সার দিবেন কিভাবে? যে এখানে তো আমরা ভি থেভেনিন 0 ভোল্টেজ পাইছি, অন্য ম্যাথে হয়তো অন্য কিছু পেতে পারি। ভি জি থেভেনিন ভাই। 0 ভোল্টেজ, আর থেভেনিন সমান -5 ওহম, অ্যান্সার। কয়েকটা ভুল বলে দিই যে ভুলগুলো অনেকেই করে। নাম্বার 1, অনেকেই ভাবে রেজিস্ট্যান্স যেহেতু মাইনাস আসছে আমি মাইনাসটা অমিট করে অ্যান্সার করব, সেটা ভুল, করা যাবে না। অনেকেই আবার ভাবে যেহেতু থেভেনিন মানেই সার্কিট আঁকাইতে হয়, 0 ভোল্টেজকে তো আমরা এইভাবে আঁকাই ফেলবো, আর রেজিস্ট্যান্স আছে এরকম একটা রেজিস্ট্যান্স দিয়ে -7.5 লিখে দেবো। না, দরকার নেই। নেগেটিভ রেজিস্ট্যান্স বলে কিছু নাই। এবং নরমালি দেখা যাবে যেসব প্রশ্নে উত্তরে নেগেটিভ আসার কথা, ওই প্রশ্নে কখনোই আপনাকে সার্কিট চাবে না, বলবে থেভেনিন ইকুইভ্যালেন্ট। আর থেভেনিন ইকুইভ্যালেন্ট মানে শুধুমাত্র এই দুজনের মান বের করা, সার্কিট দেওয়ার কোনো দরকার নাই, এই চিহ্ন চেঞ্জ করে দেওয়ার কোনো দরকার নাই। বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি ভাই। ভাই একটা প্রশ্ন এই, ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে আপনি 1 ভোল্ট কাউন্ট করছেন না? হ্যাঁ, আর কিছু কিছু ম্যাথে আমি দেখছি যে 1 এম্পিয়ার কাউন্ট করে। 1 আবার অ্যাম্পিয়ার প্রশ্ন কাউন্ট করে, রাইট।
আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কোন 1 ভোল্ট ধরবো আর কোন 1 এম্পিয়ার ধরবো? টোটালি আপনার ইচ্ছা। আমি আমার সারা জীবনে কখনোই 1 অ্যাম্পিয়ার ইউজ করি না। মানে আমার কাছে কারেন্ট সোর্স ইউজ করাটা ঝামেলা মনে হয়। এজন্য আমি সবসময় 1 ভোল্ট দিয়ে কাজ করি। আপনার কাছে যেটা সুবিধা মনে হয় আপনি সেটা করবেন। কথা বুঝতে পারছেন? জি দুইটার ভাই। উত্তর সেম আসবে। জাস্ট অবশ্যই যেহেতু একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স, ক্যালকুলেশনের টেকনিক আলাদা হবে। আদারওয়াইজ কোনো চেঞ্জ নাই। প্রশ্নে বলেও দেবে না কোথাও যে এটা নিয়ে কাজ করো, ওইটা নিয়ে কাজ করো। এটা আপনার ইচ্ছা। বুঝতে পারছি ভাই। আরেকটা প্রশ্ন ছিল ভাই। বলেন। আচ্ছা, এখানে আমরা 10 ওহম দেওয়া আছে, এটা 5 ওহম দেওয়া আছে, তাই না? হুম। যেখানে আমরা -2 VX ধরে নিচ্ছি। হুম। আচ্ছা, এখানে 10 ওহম না দিয়ে যদি আমাদের 12 ওহম দেওয়া হতো, তাহলে তো আমরা ওই কাজটা আচ্ছা, করতে পারতাম, -2 VX ধরে নিতে করতে পারতাম না। পারতাম কিন্তু একটু কষ্ট হতো। কিরকম কষ্ট হতো একটু দেখি। মানে ওইটাও করতে পারতাম, করতে পারতাম না এরকম না, বাট একটু ঝামেলা লাগতো। মানে এখানে আমি মুখে মুখে বলে দিলাম না, ওইটা হয়তো আর জি ভাই। মুখে মুখে বলতে পারতাম না। একটু দেখেন, আমি বললে আপনি বুঝে ফেলবেন। আমি দেখলাম যে ভোল্টেজ ড্রপ এবং রেজিস্ট্যান্স এরা একদম কি সমানুপাতিক। জি ভাই, বুঝতে পারছি। সমানুপাতিক মানে হচ্ছে ঐকিক নিয়ম। তার মানে 5 ওহমের জন্য যদি ভোল্টেজ ড্রপ ভিএক্স হয়, তাহলে 1 ওহমের জন্য ভোল্টেজ ড্রপ কত হবে? ভিএক্স বাই 5। VX ভাগ 5। জি ভাই। তাহলে 12 ওহমের জন্য কত হবে? 12 VX ভাগ 5। ভিএক্স বাই 5 ইন্টু 12। দেখেন আগের ম্যাথে এটা 10 ছিল বলে আমি মনে মনেই 5 দুগুণী 10 লিখেই 2 ভিএক্স লিখে ফেলছিলাম। কথা বুঝছেন? জি ভাই। 10 ছিল যেহেতু মুখে মুখে কাটাকাটি হয়ে গেছে, কিন্তু 5 আর 12 তো কাটাকাটি যায় না। ফলে আপনাকে না ভাই। লিখতে হবে 12 ভিএক্স বাই 5। দেন বাকিটুকু যেভাবে ক্যালকুলেশন করলাম করে ফেলবেন। ক্লিয়ার? বুঝতে পারছি ভাই। ওকে। আচ্ছা, আগের ম্যাথটাতে আমরা দেখলাম এই ম্যাথটা এত সহজ হওয়ার কারণ কি? মানে কঠিন বাট একটু সহজ। এটা হচ্ছে এখানে দেখেন কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। ফলে এটা আমি দেখানোর জন্য করলেও বললাম যে পরীক্ষার খাতায় করা লাগবে না, VThevenin ডিরেক্ট 0 ভোল্টেজ লিখবো। কিন্তু এইখানে আর সেই কাজটা করা যাবে না, কারণ দেখেন এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে। ফলে জি ভাই। VThevenin ডিরেক্ট বলার আর কোনো উপায় নেই। তাহলে আমরা ক্যালকুলেশন করি। প্রশ্নে আবার দেখেন এখানে বলছে কি ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলতেছে রেস্ট অফ দা সার্কিট। মানে যে এবি যেটা আছে, এবি তো দেওয়া নাই, আর এল দেওয়া আছে। এর সাপেক্ষে আমরা কি থেভেনিন ভোল্টেজ রেজিস্ট্যান্স বের করব এবং ম্যাক্সিমাম পাওয়ারটা বের করব, এবং অবশ্যই আর এল এর মান দেখাতে হবে যে কত হলে এই ঘটনা ঘটবে। আমরা কিন্তু আগের ক্লাসে বলছি, অথবা এটা আসলে সবারই জানার কথা, যে ম্যাক্সিমাম পাওয়ার তখনই ট্রান্সফার হয় যখন আর এল এর মান কার সমান হয়ে যায়? আর সমতুল্য থেভেনিন এর সমান হয়ে রেজিস্ট্যান্স। যায়। তখন হচ্ছে আমরা বলবো যে ও ম্যাক্সিমাম পাওয়ার পাবে। এই কথাটা লাস্ট ক্লাসেও বলছিলাম, বাট আরেকবার বলি। এই ঘটনাটা তখনই ঘটবে যখন যার মানটা আননোন তারই ম্যাক্সিমাম পাওয়ার বের করতে বলবে। তার মানে আমার পাওয়ার, মানে আমার মান আননোন, আমারই পাওয়ার বের করতে বলতেছে, তখন এই ঘটনা। কিন্তু আমার পাওয়ার বের করতে বলতেছে আননোন ভ্যালু অন্য জনের, তখন কিন্তু ম্যাথের নিয়ম আলাদা। সেটা আজকে দেখবো আমরা, বাট বলে রাখলাম আজকে। জি ভাই। তাহলে সিস্টেম কি? সিস্টেম হচ্ছে যে এটা যেহেতু লোড, এটাকে আমাদের খুলে ফেলতে হবে। খুলে ফেলে এই দুই পয়েন্টের সাপেক্ষে থেভেনিন ভোল্টেজ বের করব, থেভেনিন রেজিস্ট্যান্স বের করব। তাহলে প্রথমে ভোল্টেজ বের করব। এখন তো আর 0 ভোল্টেজ আমি বলতে পারবো না, কারণ সার্কিটে দুই রকম ভোল্টেজই আছে। থেভেনিন মানে এটা ওপেন করে ফেলা। ওপেন জি করে ভাই। ফেললে এই দুই মাথার ভোল্টেজটাকে আমরা বলবো হচ্ছে থেভেনিন ভোল্টেজ। এইখানে যাই থাকুক না কেন, দেখেন এটা কি ওপেন? তাহলে অবশ্যই ওপেন মানে কারেন্ট কি এর প্রবাহিত ভিতরে করবে। কোনো কারেন্ট যাবে না। জি ভাই। তার মানে শুধুমাত্র এর ভিতরে কি আমাদের কাহিনী হবে। তাহলে আমি এখানে একটা ই করে দিলাম,
ধরেন এটার ভিতরে দিলাম আই, মানে এটা আমরা হচ্ছে মেশ দিয়েই করলাম, যেহেতু একটা মেশে কাজ হয়ে যাচ্ছে, আমাদের ঝামেলা নেই। থেভেনিন পরে আসে, আগে এইটুকু কাজ করে ফেলি। প্রথম কথা, যেহেতু দেখতেছি এই দুই মাথার ভোল্টেজ হচ্ছে ভিএক্স, কারেন্ট এখানে এন্টার করতেছে, এই দিক দিয়ে যাচ্ছে, তার মানে ঠিক ডিরেকশনই আছে, তাহলে কি আমি লিখে দিতে পারি ভিএক্স সমান 2i। এই যে জি এই ভাই। রেজিস্ট্যান্সের ড্রপটাই হচ্ছে ভিএক্স, ড্রপ কত, রেজিস্ট্যান্স ইনটু আই, তাহলে ভিএক্স সমান 2i। তাহলে এখানে লুপ খাটাই ফেলি। আচ্ছা, অথবা আরেকটা জিনিস লিখে দিতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা আমরা ভিএক্স ই রাখি, আই কে চেঞ্জ করে ফেলবো। আই কে যদি চেঞ্জ করে ফেলি, আমরা আই সমান লিখতে পারি কত, ভিএক্স বাই 2। তাহলে এখানে যে এখানে মেশ অ্যাপ্লাই করেন, -9 প্লাস, এটা তো ভিএক্স চোখেই দেখা যাচ্ছে, তাহলে ভিএক্স ই লিখলাম, প্লাস কত লিখতে হবে, 1 ইন্টু আই, বা শুধু আই, তো পরে যাতে ঝামেলা না হয় 1 ইন্টু আই লিখে দিলাম, প্লাস 3vx ইকুয়াল 0। তাহলে আই মানে কি শিখলাম, ভিএক্স বাই 2, তাহলে মানটা বসাই দিই। এই যে 3টা ভিএক্স আর একটা ভিএক্স মানে 4টা ভিএক্স, প্লাস আই মানে ভিএক্স বাই 2, আরে 9 কে সমানের এই পাশে পাঠাই দিলাম। বলেন তো এখান থেকে কি ভিএক্স বের হয়ে যাবে না? ফোর এক্স যাবে ভাই। প্লাস এক্স বাই 2 ইকুয়াল 9, কত, 2 আসতেছে, 2 ভোল্টেজ। কিন্তু ভিএক্স তো আমার অ্যান্সার না, আমার লাগবে কি, ভিথেভেনিন। এই যে দেখেন আউটার লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করে দিলেই চলে আসতেছে না? কত দেখেন, -9 প্লাস ভিএক্স, এখানে কোনো ড্রপ নাই, মানে প্লাস ভিথেভেনিন সমান 0। তাহলে ভিথেভেনিন সমান কত, এটা সমানের ওই পাশে চলে যাবে, মানে 9 মাইনাস ভিএক্স মানে কত, 9 থেকে 2 বাদ দিলে হয় 7 ভোল্টেজ। তার মানে দেখেন আমাদের কি ভিথেভেনিন বের হয়ে গেল, তার মানে একটা বের হয়ে গেল। সেকেন্ড কাজ কি, রেজিস্ট্যান্স বের করা। তো দেখলাম যে রেজিস্ট্যান্স বের করার ক্ষেত্রে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে স্বাভাবিক নিয়মে করা যায় না, আমাদের কি ওই যে এক ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করতে হবে। সমস্যা নয়। আর এইটা হচ্ছে সেই আয়না। এখন যেহেতু দেখতেছি দুইটা লুপ হয়ে গেছে, এখন সবচেয়ে ভালো হয় যে মেশ না করে নোডাল করি। তাহলে নোডাল করতে হলে একটা কি রেফারেন্স নোড দেওয়া লাগবে, এইটা তো আননোন। আমরা চাইলে একটা কাজ করতে পারি, যে ঝামেলা একটু কমে যাবে, ওই বেশি আননোন দিব, এই নোডের ভোল্টেজটাকে কত লেখা যায় দেখেন তো। এটা যদি 0 ভোল্টেজ হয়, তাহলে এটা 9, আর 9 থেকে বিয়োগ করব ভিএক্স, তাহলে এই নোডের ভোল্টেজ একবারে 9 মাইনাস ভিএক্স লিখে দেওয়া যায়। বুঝতে পারছেন? এটুকু কি বুঝতে পারছেন? ভাই বলেন। বুঝতে পারিনি ভাই, ভিএক্স টা আচ্ছা কিভাবে আচ্ছা, আসলো?
দেখেন সিম্পল হিসাব, ভোল্টেজ ডিফারেন্স বলতে আসলে কি বোঝায়? এটা মনে করেন 10 ভোল্ট, এই 10 ভোল্টের মানে হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব পার্থক্য 10, রাইট? জি আমি যদি বলি যে এই মাথার ভোল্টেজ 2 ভোল্টেজ, তাহলে বলেন তো এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 8 ভোল্ট। না, 8 যদি হয়, 8-এর থেকে 2 বাদ দিলে কি 10 হয়? না ভাই, তাহলে এটা এখানে কিন্তু 12 ভোল্ট। হবে 12 ভোল্টেজ। এটা তো এবার দেখেন মিলে কিনা, 12 হুম। মাইনাস 2 সমান 10, বুঝতে হ্যাঁ, বুঝতে পারছেন? পারছি। আচ্ছা এবার উল্টা করি, কিভাবে উল্টা? আমি এখানে দাঁড়ায় আছি, এটা বের করতে চাই, তাহলে এইটা অপোজিট চিহ্ন, এইটা সমান এইটা, বুঝছেন? জি ভাই। 2 অপোজিট চিহ্ন, দেন ডিফারেন্সটা সমান অপর মাথার ভোল্টেজ। বুঝতে পারছি ভাই। এবার কল্পনা করেন তো এটা মিলছে কিনা। মিলছে ভাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর এগুলো একটু প্রথম ক্লাসগুলো দেখবেন, ওইখানে আরো ভেঙে ভেঙে করা আছে, দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, ক্লাসগুলো কত হবে ভাই? ক্লাস হচ্ছে আমি ক্লাস শেষে আপনার ফর্ম পূরণ করছেন না, জি ভাই। আমি অ্যাক্সেস দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক দুই আছে। মানে 5টা আছে তো ওর ভিতরে মনে হয় 2টা 3টা এমনিতে পাবলিক করাই আছে, আর 1টা 2টা হয়তো প্রাইভেট আছে, আমি অ্যাক্সেস দিয়ে দেবো, দেখতে পারবেন সবগুলো। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, তাহলে এইটা দেখেন, মানে এইটা যে করতেই হবে এমন না, করলাম কেন? সুবিধা করার জন্য। এখন ধরেন এখানে একটা ভোল্টেজ তো লেখা লাগতো, তাই না? জি ভাই। এখন আমি যদি এটা V1 লিখতাম, তাহলে আর একটা আননোন বেড়ে গেল না? জি ভাই। Vx অলরেডি আমার সার্কিটে এক্সিস্ট করে, তাহলে এখানে সেই Vx টাই তো লিখলাম, তার মানে নতুন কোনো কিছু কিন্তু এই সার্কিটে আসে নাই, সার্কিটে যা আছে সেইগুলা দিয়ে সার্কিটকে রিপ্রেজেন্ট করে ফেলছে। বাট এটা যদি V1 লিখতাম, আমাকে আবার সেই V1 এর মান বের করা লাগতো, মানে আবার একটু এক্সট্রা লাইন ঝামেলা। এজন্য একবারে ওই কাজটা বা ওই কষ্টটা কমাই ফেললাম। বুঝতে পারছি ভাই। তো তাহলে এখানে কি আমি নোডাল অ্যাপ্লাই করবো এই নোডে? তাহলে এই নোডে যদি নোডাল অ্যাপ্লাই করি কত হবে? এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই 2, তার মানে 9 মাইনাস Vx মাইনাস 9 ডিভাইডেড বাই 2। এবার একটু খেয়াল করে দেখেন তো, সেটা চাইলে আমি 2 এর ক্ষেত্রেও বের করে ফেলতে পারতাম। 2 এর ভিতরের এই দিককার কারেন্ট কত, যেহেতু কারেন্ট এই দিকে কল্পনা করতেছি, মাইনাস Vx ডিভাইডেড বাই 2। দেখেন এই 9 9 কাটলে কিন্তু সেই মাইনাস Vx ডিভাইডেড বাই 2 ই আসে। এই জন্য কোনো ব্রাঞ্চে আমি যদি একটা রেজিস্ট্যান্সের 2 মাথার ভোল্টেজ জেনে ফেলি, ওই ডিফারেন্স না করে ওর 2টার ভাগফল করে দিলেও কিন্তু ওকে। এটা আপনার ইচ্ছা, যেভাবে সুবিধা হয়। প্লাস দেন 9 মাইনাস Vx মাইনাস 3Vx ডিভাইডেড বাই 1। আই নটটা ওইদিকে আসতেছে, মাইনাস আই নট ইকুয়াল 0। তাহলে এটাকে একটু সাজাই ফেলি। সাজালে কত হবে? এই যে মাইনাস 2 ইনভার্স মাইনাস 1। আচ্ছা এটা একটু সুন্দর করে লিখি, এটা করলে কত হয়? মাইনাস 4Vx, তার মানে এটা আসতেছে মাইনাস 4। দেখেন বুঝছেন কিনা এটুকু? মাইনাস আই নট, মানে এইগুলা করি কেন, শুরুর ক্লাসগুলো দেখলেই বুঝবেন, যাতে এই লসাগুর ঝামেলা না করা লাগে। লসাগু করতে হলে আমার 1 2 লাইন এক্সট্রা লাগবে, আর এটা করতে হলে দেখেন কোনো কিছুই করা লাগে নাই, হিসাবও করা লাগতেছে না, যা আছে ধরে আমি এখানে বসাই দিচ্ছি।
আচ্ছা দেখেন আমরা কি বলছিলাম, যে এইখান থেকে আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, এখানে এখন সংখ্যার গুলা বাকি আছে। সেটা হচ্ছে এই 9 থেকে 9 বাদ দিলে তো 0, তাহলে এখানে আর আসলে সমানের ওই পাশে দেওয়ার কিছু নাই। কিন্তু এই যে 9/1 মানে হচ্ছে 9, তাহলে সমানের ওই পাশে -9 লিখতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশনটা কিভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এই যে আউটার লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করে দিলেই কিন্তু 2 নাম্বার ইকুয়েশনটা আমাদের লেখা হয়ে যাবে। সেটা কিরকম, সেটা হচ্ছে এরকম: -9 প্লাস ভিএক্স, এখানেই লিখি নাহলে নিচে আবার লেখা ঝামেলা। -9 প্লাস ভিএক্স, দেন এই যে এটা খেয়াল করে দেখেন, আমি এই দিকে যাচ্ছি কিন্তু আই নট তার উল্টা দিকে ফ্লো করতেছে, ফলে -4 I0 লিখে দিতে পারি। দেন +1 = 0। এটা কি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এটা লেখা যায় ভিএক্স -4 I0, -9 +1 মানে হচ্ছে -8, যেটা সমানের ওই পাশে গেলে +8 হয়ে যাবে। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। ভিএক্স নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমাদের কাজ হচ্ছে I0 বের করা। আমরা ক্যালকুলেটরে তুলে জাস্ট I0টা বের করে ফেলবো। তাহলে গেলাম এই যে 5 নাম্বার ইকুয়েশন 1 নাম্বারে গেলাম। তাহলে প্রথমে ভিএক্স এর সহগ লিখতে হবে, সেটা কত? -2 ইনভার্স -4 দিলাম। এরপরে হচ্ছে -1, তারপরে হচ্ছে -9, পরেরটা হচ্ছে 1 -4, দেন 8। প্রথমটা ভিএক্স এর মান আমাদের কোনো দরকার নাই, পরেরটা হচ্ছে I0 এর মান, এটাই কিন্তু আমাদের লাগবে। সেটা কত? -27/19। আচ্ছা এটা মাইনাস কেন আসলো? অ্যান্সারে তো মাইনাস আসতেছে না। 4.2, আচ্ছা 1 মিনিট দেখি কোথাও কোনো ভুল হলো কিনা। 9 ভোল্ট, 2 ওহম, এটা হচ্ছে 4 ওহম, 1 ওহম, 3 ভিএক্স প্লাস ভিএক্স। ওকে, একটু দেখি। -ভিএক্স/2, এই 9 কাটাকাটি হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে -2 ইনভার্স, আর এটা হচ্ছে -4 ভিএক্স, তার মানে হচ্ছে -4 -I0 সমান, এখানে নাই, এটা 0, আর এটা 9/1 মানে হচ্ছে 9, সমানের এই পাশে গেলে হচ্ছে -9 থাকে। -9 প্লাস ভিএক্স -4 I0 +1 = 0। তাহলে ভিএক্স -4 I0, আচ্ছা 1 মিনিট তো দেখি যে ঠিক আছে কিনা। 4.5।
ঠিকই তো আসে, এখানে তো ভুলের কিছু দেখতেছি না। এক মিনিট। অ্যান্সার ঠিক আছে? কোনটা? অ্যান্সার ঠিক আছে এখানে? না না, কল্পনা। নেগেটিভ তো আসার কথা না, আমাদের তো পজিটিভই আসবে, কিন্তু নেগেটিভ কেন আসতেছে সেটা দেখতে হবে। ভিজিএস তো ঠিক আছে তাই না? হ্যাঁ, ভি থেভেনিন ঠিক আছে। আচ্ছা, ওহো, একটা ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে আর থেভেনিন যখন আমরা বের করব তখন আমাদের কাজ কি ছিল? আমাদের কাজ ছিল এই যে এইটা আমি আসলে বলতাম, আমি নিজেই ভুল করে ফেলছি, যাই হোক, ভুল করছি, এটা ভালো হয়েছে, এটা আপনার আরো বেশি মনে থাকবে। সেটা হচ্ছে যখন আমরা আর থেভেনিন বের করব তখন কোনো অ্যাক্টিভ, সরি, কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অ্যাক্টিভ রাখা যাবে না। আমাদের আমরা 9 ভোল্ট তো দেখতেছি মনে হয় কিভাবে যাবে? 9 ভোল্ট সার্কিটে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল, এটা ডিঅ্যাক্টিভেট করা হয় নাই, এটা আমাদের কিন্তু একটা ভুল জি হয়েছে। ভাই। আগের ম্যাথটাতে তো ইন্ডিপেন্ডেন্ট ছিল না, সো এই ঝামেলা করা লাগে নাই, কিন্তু এটাতে কিন্তু আছে। ফলে এটা কিন্তু আমাদের কি করা লাগবে? শর্ট করা লাগবে। এই জিনিসটা কিন্তু খুব ভুল হয়, এটা একটু সাবধান থাকবে। তাহলে আমাদের মোটামুটি ম্যাথ কিন্তু প্রসেস ঠিকই আছে। তাহলে এইটাকে আর 9 - VX না, বরং -VX লিখবো, মানে যে এটা জিরো, মাইনাস ভিএক্স। তাহলে এটা হচ্ছে -VX, বাকি কিন্তু জি সব ভাই। সেম। মানে যে এই 9 থাকবে না, এইটা থাকবে না, এটা -VX/2 প্লাস এটা 9 থাকবে না, বাকি ওকে। তাহলে এইটাকে সাজাবো কিভাবে? -2 ইনভার্স, আর এইটা হচ্ছে মানে এইটুকু ঠিক আছে, এখানে আচ্ছা কোনো ভাই। ভুল নাই। তবে একটা ভুল আছে, সেটা -9 হবে না, এইটা হবে হচ্ছে, এখানে কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নাই, ফলে এটা কিন্তু 0 হবে। মানে যে এখানে কিন্তু কোনো জায়গায় কোনো সংখ্যা নাই। মাইনাস। আর এইটাতে কি হচ্ছে? এটা -9 না, এটা হবে VX -4I0 + 1 = 0, তার মানে হচ্ছে VX - 4I0, এটা হবে হচ্ছে -1। বাস, এবার ক্যালকুলেটরে তুললে যা আসে। তাহলে আচ্ছা ভাই, প্রথমটা আমরা লুপ হচ্ছে, নিতে পারতাম না এখানে? হুম, আমরা লুপ নিতে পারতাম না? হ্যাঁ, লুপ নিলেও চলতো, বা যে কোনো ইচ্ছা, যে কোনো ভাবে ইচ্ছা নিলেই হবে, কোনো সমস্যা নাই। এটা আসতেছে 1 -4 -4 -4। -1। প্রথমটা লাগবে না, পরেরটা হচ্ছে 9/38, তার মানে হচ্ছে I0 হচ্ছে 9/38। তাহলে আর থেভেনিন কত আসবে? 38/9, যেহেতু উল্টায় যাবে। জি ভাই। তো এটা হচ্ছে 4 এই যে 2 এর মাথার উপর বার, মানে হচ্ছে 2 2 2 এরকম চলতেই থাকবে, আমরা 4.22 লিখে দিলে ওকে। তাহলে আর থেভেনিন 4.22 মানে হচ্ছে আর এল এর ভ্যালু কি ম্যাক্সিমাম পাওয়ারের জন্য আর থেভেনিন এর সমান। তার মানে আর এল হচ্ছে 4.22 জি ভাই। ওহম, এটা আমাদের প্রথম অ্যান্সার। দ্বিতীয় অ্যান্সার হচ্ছে পি ম্যাক্স বা ম্যাক্সিমাম পাওয়ার, কার ম্যাক্সিমাম পাওয়ার?
আর এল এর ম্যাক্সিমাম পাওয়ার সেটা কত আমরা শিখছিলাম, ভি থেভেনিন এর স্কোয়ার বাই 4 ইন্টু আর থেভেনিন। কত? ভি থেভেনিন হচ্ছে 7 স্কোয়ার 4 ইন্টু 4.22, 7 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 4.22, এটা হচ্ছে 2.903 লিখে দিলাম, 2.903 ওয়াট। সার্কিটের ক্ষেত্রে সাদিকু বইটা মানে একদম মাস্ট, এইখানে কিছু বাদ রাখা যাবে না, যত বেশি করবেন তত ভালো। মানে এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম, প্রবলেম যা আছে পরীক্ষার আগে আগে তো আর এত করা সম্ভব না, তখন কোশ্চেন ব্যাংক বলেন বা যা ইচ্ছা তাই করেন, বাট ফ্রি টাইমে মনে করেন একদম সাদিকু কিছু বাকি রাখা যাবে না। কারণ আপনি যদি 10টা পরীক্ষা দেন, আপনি দেখবেন যে 2-3টা পরীক্ষা এমন পাবেন যেখানে হুবহু সাদিকো থেকে প্র্যাকটিস প্রবলেম অথবা এক্সাম্পল অথবা প্রবলেম একদম হুবহু। কিছু কিছু পরীক্ষায় হয়তো ভ্যালু দেখবেন আলাদা, কিছু পরীক্ষায় তাও থাকে না। আবার যে ভ্যালুটা আপনার কাছে মনে হচ্ছে আলাদা, সেটা হয়তো অন্য এডিশনে আবার সেম। মানে কথার কথা একটু বলি, এখানে দেখেন আপনার একটা পরীক্ষায় আসছে, এখানে 2 না দিয়ে 3 আছে, এখানে ধরেন 4 আছে, এখানে অন্য কিছু আছে, তো আপনার কাছে মনে হচ্ছে আলাদা, কিন্তু দেখবেন যে অন্য একটা এডিশনে ওই সেম ভ্যালু আছে। তেমন এক কথায় হুবহু অনেক পরীক্ষাতে কিন্তু চলে আসবে। জরুরি না জি যে ভাই। আমাদের একদম 100% হুবহুই আসা লাগবে, নিয়মটাই আমাদের মুখ্য। বাট যদি চলে আসে তাহলে তো আমাদের জন্য ভালো, কারণ পরীক্ষার হলে তো শুধু পারাই না, ওই টাইমের ভিতরেও পারা লাগবে। জি ভাই। কমন কমন আসলে তো আমাদের জন্য খুবই ভালো। যাই হোক, এই জন্য সাদিকুটা সার্কিটের জন্য মাস্ট, কিছু বাকি রাখা যাবে না। আমি শুধুমাত্র টাইপ ওয়াইজ এমন ভাবে দেখাই যাচ্ছি যাতে আপনার কোনো ম্যাথ করতে গেলে ঝামেলা খুব একটা না হয়। তারপরে ধরেন 100% তো আসলে কারোর পক্ষেই দেখানো সম্ভব না, আপনার পক্ষেও করা সম্ভব না। যতটা জি আমার ভাই। পক্ষে সম্ভব আমি দেখাই যাচ্ছে, আপনি প্র্যাকটিস করবেন, পরবর্তীতে প্রবলেম ফেস করলে ইনশাল্লাহ ওইটা নিয়ে আলোচনা করা যাবে। তাহলে আমরা আসি, কি কি টাইপ শিখলাম। সিম্পল সার্কিট, যেখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, 1 নাম্বার সেটা তো গেল। 2 নাম্বার, ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কিভাবে ক্যালকুলেশন করব। এখন আমরা একটু নতুন নতুন সিস্টেমে যাব। আচ্ছা, এখানেও নতুন সিস্টেম না, এখানেও ডিপেন্ডেন্ট সোর্স আছে। তাহলে এখানেও কি আমাদের থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন কারেন্ট। আরেকটা কথা বলে রাখি, পরীক্ষার হলে যেই ম্যাথই আসুক না কেন এরকম একটা সার্কিট থাকে, জি আপনাকে ভাই। জায়গা জায়গা বাঁচাতে হলে আমি দেখেন কি আগের ম্যাথে কি থেভেনিনও একটা সার্কিট আঁকাইছি, আবার যখন আর থেভেনিন করছি তখন একটা সার্কিট আঁকাইছি, বাট এত সার্কিট আঁকানোর জায়গা আসলে পরীক্ষার খাতায় থাকে না। এজন্য আপনাকে প্রশ্নের সার্কিটটাকে অবশ্যই কি করতে হবে, কাজে লাগাতে হবে। মানে অন্তত একটা সার্কিট পরীক্ষার হলে কমাইতে হবে। তো এইটাতে কিন্তু আবার মার্ক করে অ্যান্সার করতে হবে। তাহলে কি কি বের করা লাগবে? ভি থেভেনিন আর থেভেনিন। তাহলে আমরা এখান থেকে ভি থেভেনিন বের করব কিভাবে? এটাকে যদি কাজে লাগাই তাহলে এইটা হবে প্লাস, এটা হবে মাইনাস, আর এটাকে বলবো ভি থেভেনিন। দেখতে পাচ্ছি আমরা যদি মেশ অ্যাপ্লাই করি 2টা মেশ লাগবে। তো আমি একটা কাজ করি, আমি নোডাল অ্যাপ্লাই করি, যাতে একটা নোডাল দিয়ে মোটামুটি আমাদের কাজ হয়ে যায়। ইকুয়েশন 2 সেরে সহজ, যাচ্ছে। জি সমস্যা ভাই। নাই। এইটাকে সেই কমন নোড হিসাব করতেছি, মানে রেফারেন্স, কমন বলতে রেফারেন্স। এটা কি আননোন হয়ে গেল, একে তো একটা নাম দেওয়া লাগবে, তো দিলাম এটা ধরেন V1। তাহলে ওইখানে আমরা একটা ই করি, এবং অবশ্যই এই গ্রাউন্ডটা কিন্তু মাস্ট। অনেকেই আছে ওই ক্যালকুলেশন ধরেন করে করে অভ্যস্ত, ম্যাথ করে গেছেন, নোডাল টোডাল সব করছেন, কিন্তু গ্রাউন্ড দেন নাই, এটাই কিন্তু নাম্বার কেটে দেবে। তো গ্রাউন্ড অবশ্যই দিতে হবে। 0 ভোল্ট পাশে ব্র্যাকেটে লিখেন না লিখেন ওইটা কোনো বিষয় না, কিন্তু গ্রাউন্ড সিম্বলটা দেওয়াই লাগবে। আর এটা চিহ্নিত করা লাগবে। হ্যাঁ, চিহ্নিত তো করাই লাগে, কারণ দেখেন গ্রাউন্ড যে আমি এখানে দিলাম, এখানে কি দিতে পারতাম না? অবশ্যই পারতাম, কোনো বাধ্যবাধকতা নাই যে এখানেই দিতে হবে। এখন আপনি কাকে গ্রাউন্ড ধরতেছেন, প্রশ্নকর্তাকে তো সেটা বলতে হবে, দেখাইতে হবে। এখন প্রশ্নকর্তা সবই জানে, তাহলে তার প্রশ্ন থাকলো না, ওইটা তো আপনাকে জি ভাই। অবশ্যই দেখাতে হবে যে আমি এই করতেছি। আচ্ছা, তাহলে এখানে কত লেখা যায়? V1 -6 / 5
আর এই যে 1.5x কারেন্টটা এর দিকে আসতেছে, ফলে -1.5 ix। আবার এই নোড থেকে দেখেন এই যে ix কারেন্ট মাইনাস বের ix। হয়ে যাচ্ছে, ফলে ix না বের হয়ে যাচ্ছে, তাহলে পজিটিভ। যেহেতু আসা কারেন্টকে আমরা নেগেটিভ ধরলাম, তাহলে বুঝতে বের পারছি। হয়ে যাওয়া কারেন্টকে পজিটিভ ধরবো, ইকুয়াল 0। আননোন দেখেন দুইটা, v1 একটা, ix একটা, ফলে আমরা আগে এটা লিখে ফেলি, পরে আর একটা ইকুয়েশন বানাচ্ছি। তাহলে এটা কত? কত? এটা হচ্ছে -5 প্লাস মাইনাস দের ix প্লাস ix, মানে এটাকে লেখা যায় হচ্ছে ix নিলাম, কমন যাবে -0.5, ইকুয়াল এই যে -6/5, এটা সমানের এই পাশে হয়ে গেল 6/5। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আরেকটা কি করা যেতে পারে, যেহেতু আমাদের দুইটা আননোন চলে আসছে, আরেকটা লেখা যেতে পারে এরকম। একটু খেয়াল করেন, এই দিকে তো কোনো কারেন্ট যাচ্ছে না, এই আচ্ছা দিকে ভাই, যদি এখান থেকে আমরা কারেন্ট, ix এর মান বের করে নিতে পারি না? হ্যাঁ সেটাই বের করব আমি, সেটার জন্যই বলছি এইদিকে তো কোনো কারেন্ট আমরা যাচ্ছে না, ix যাচ্ছে? v1 ডিভাইডেড বাই 7 লিখতে পারি। হ্যাঁ রাইট, সেটাই আমি আসলে বলছি যে কারেন্ট দেখেন ix এইটাই যাচ্ছে, এইটাই যাচ্ছে, কারণ যেহেতু এটা ওপেন সার্কিট, 3 ওহমের ভিতরে যেই কারেন্ট যাচ্ছে 4 ওহমের ভিতরে সেম কারেন্ট যাচ্ছে, ফলে আমি লিখতে পারি জি ভাই। ix সমান v1/7। এদেরকে যদি 7, সাজায় লিখি এখানে সুন্দর আমরা তো করে, ইনপুট দিয়ে দিতে পারি তাহলে ভাই। v1 - 7ix ইকুয়াল 0। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এইখান থেকে আমি ইজিলি কি বের করে ফেলতে পারবো? ix বের করে ফেলতে পারবো। ix 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 জানলে বের করলে আমরা VThevenin তো থেকে আমি বের হয়ে যাচ্ছে। ইজিলি বের হয়ে যাবে। তাহলে 5 নম্বরে গেলাম, জি এক ভাই। নম্বরে গেলাম, তাহলে কত? 5 ইনভার্স, তারপর হচ্ছে -0.5, তারপরে হচ্ছে 6/5, তারপরেরটা হচ্ছে 1 -7 দেন 0। প্রথমটা লাগবে না, দ্বিতীয়টা হচ্ছে 4/3 মানে 1.3, অর্থাৎ 4/3 রাখি, 4/3 অ্যাম্পিয়ার। ভিথেভেনিন কত? 4 ওহমের ড্রপটাই ভিথেভেনিন। 4 ওহমের ড্রপ কত? 4 ইন্টু ix, যেহেতু জি যে এর ভিতরে ix কারেন্ট যাচ্ছে, ফলে আমরা ভিথেভেনিন বলতে পারি 4i। তার মানে 4 4 16/3, তাহলে 16/3 করলে কত আসে? 5.33 ভোল্টেজ। ঠিক আছে এটা? হ্যাঁ ঠিক আছে। RThevenin বের করবো, তাহলে RThevenin বের করার নিয়মটা আমরা শিখছি। সার্কিট আঁকাই ফেলি, এবার আর ভুল করা যাবে না। ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে প্রথমে ডিঅ্যাক্টিভেট করে দেব। আচ্ছা ভাই, আপনাদেরকে ডিপেন্ড করে দেওয়া লাগবে 2.rts। এটা আমি জাস্ট আলাদা করার জন্য, আপনি না করলেও কোনো সমস্যা নেই। পরীক্ষার হলে আসলে এত ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব একটা মাথা ঘামায় না কেউই, কারণ এত জায়গাও নাই, এত ইয়েও নাই। যত শর্টে আপনি অ্যান্সার বের করে আসতে পারেন। হ্যাঁ, এটা স্যাররাও জানে যে পরীক্ষার হলে যে আপনি কারোর কাছে হেল্প পাবেন এই সুযোগ নাই। তার মানে আপনি আসলে 2 লাইন লিখে অন্যজনেরটা দেখে অ্যান্সার বসাচ্ছেন, এই সুযোগ কিন্তু আপনার নাই, নিজে করা ছাড়া উপায় নাই। ফলে অত লাইন গ্যাপ নিয়ে কেউ বদার না যে আপনি কয় লাইনে অ্যান্সার করলেন, লাইন গ্যাপ দিলেন কিনা। আপনি যদি অনেক বেশি লাইন গ্যাপ দেন, আপনি নিজেও ওই সলভ করতে পারবেন না, কারণ খুবই সীমিত জায়গা দেওয়া থাকে। আর এইখানে আমরা হচ্ছে ব্যাটারি কানেক্ট করে দেব। রেজিস্ট্যান্স গুলা কি? এটা হচ্ছে 4 3 5। এদিকে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে ix, আর এই সোর্সটা হচ্ছে 1.5 ix। 1.5 ix।
এখানে তো আর এটা সিরিজ না, তাহলে এখানে একটু আমাদের চিন্তা ভাবনা করা লাগবে। এখানেও যদি মেশ করি ঝামেলা হবে, আমি এখানেও কি করতেছি, নোডাল করতেছি। তাহলে এইটা আমাদের কাছে আননোন, ধরলাম এটা V1, আর এটা তো আমরা 1 জানি ভোল্ট। কত, 1 ভোল্টেজ। এটা হচ্ছে IX। আচ্ছা ওকে, দুইটা ইকুয়েশন লিখে ফেলা যাচ্ছে। প্রথমে হচ্ছে IX বের করব, দেন আরেকবার ইকুয়েশন দিয়ে I0 বের করে ফেলবো। তাহলে প্রথমে কত লেখা যায়, V1 ডিভাইডেড বাই 5 মাইনাস 1.5 IX। IX বের হয়ে যাচ্ছে, IX ইকুয়াল 0। তাহলে V1 ইন্টু 5 ইনভার্স মাইনাস 0.5 IX ইকুয়াল 0, 1 নাম্বার ইকুয়েশন। IX সমান আবার কত লেখা যায়, V1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3। তাহলে এইখান থেকে ইকুয়েশন লেখা যায় V1 মাইনাস 3IX ইকুয়াল 1, এটা হচ্ছে 2 নাম্বার। V1 এটা সমানের ওই পাশে গেলে মাইনাস, এটা সমানের ওই পাশে গেলে প্লাস। ওকে, তাহলে এইখান থেকে আমরা কি বের করে ফেলবো, IX এর ভ্যালু বের করে ফেলবো। 1 নাম্বার, তাহলে কত, 5 ইনভার্স মাইনাস 0.5, 0, দেন 1 মাইনাস 2, -3 1, IX আসতেছে মাইনাস 2। দেন এই নোডে আমরা কি করে দেব, নোডাল অ্যাপ্লাই করে দেব আর একটা। IX প্লাস I0 তাহলে IX টা আসতেছে ইকুয়াল মাইনাস IX, I0 আসতেছে এত, প্লাস 1/4 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে I0 সমান লেখা যায় 2। 1/4 মাইনাস IX। তাহলে 1/4 মাইনাস মাইনাসে প্লাস 2, কত হয়, 4 2 8 9 4। 9/4। তাহলে আর থেভেনিন সমান হচ্ছে 4/9, কি হয়েছে, 0.44 ওহম। জি ভাই। ঠিক আছে, আর কিছু চাই না, তো এটা আমাদের answer। এই মোটামুটি আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আসলে কিভাবে আনসার করতে হবে সেটা। আচ্ছা প্রশ্নটা একটু দেখি, কারণ প্রশ্নের উপর তো অনেক কিছু ডিপেন্ড করবে। ফাইন্ড দ্য থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দ্য সার্কিট। তাহলে কি প্রশ্ন করছে, সার্কিট ফাইন্ড চাইছে, দ্য তাহলে আমি সার্কিট থেভেনিন পুরো ইকুইভ্যালেন্ট করা সার্কিট লাগবে। অফ দ্য সার্কিট, মানে এই সার্কিটের সার্কিট বের করো। তাহলে অবশ্যই আমরা কি করব, এবং এখানে কিন্তু সার্কিট একটা কোনো প্রবলেমও নাই, কারণ না আর ভাই, থেভেনিন তো পজিটিভ। ফলে আমরা কি করব, সার্কিট অবশ্যই একে দেখাবো। এই গেল, এই গেল, এটা হচ্ছে 0.44 ওহম। কত বের হয়েছিল যেন, 5.33। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর যদি বলতো থেভেনিন ইকুইভ্যালেন্ট, তাহলে বুঝতাম যে শুধুমাত্র আসলে এই মানগুলা বের করতে বলতেছে। থেভেনিন ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে ভি থেভেনিন আর আর থেভেনিন, এই দুইটার মান নির্ণয় করো। আর সার্কিট মানে তো সার্কিট। আচ্ছা এইবার একটু খেয়াল করেন, এইটা হচ্ছে সেই এক্সেপশনাল। কেন এক্সেপশনাল বলতেছি, এতক্ষণ পর্যন্ত যত সার্কিট করছি, মানে এক কথায় ম্যাক্সিমাম পাওয়ার বের করার জন্য, প্রত্যেক সার্কিটে খেয়াল করে দেখেন কি বলতেছে, নিজের মানের উপর নিজের পাওয়ার ডিপেন্ড করতেছে। আর এল এর মান কত হলে আর এল ম্যাক্সিমাম পাওয়ার পাবে, কথা বুঝতে পারছেন, মানে নিজের মানের উপর জি ভাই। নিজের পাওয়ার ডিপেন্ড করতেছে। তাহলে কেস কিন্তু দুই রকম। আর এখানে কি বলতেছে, আর এর মান কত হলে 10 ওহম ম্যাক্সিমাম পাওয়ার পাবে। তাহলে কি কাহিনী দুইটা না, জি একটা ভাই। রেজিস্ট্যান্সের মানের উপরে অন্য আরেকটা রেজিস্ট্যান্সের পাওয়ার ডিপেন্ড করতেছে। তাহলে কিন্তু কেস দুই রকম।
তাহলে সহজ কথা, এইখানে আসলে লজিকটা কি খাটাবো? ওইখানের লজিক তো বুঝলাম যে আর এল এর মান যদি RThevenin এর সমান হয় তাহলে ম্যাক্সিমাম পাওয়ার পাবে। আর এইখানে একটু আমি শর্টে বলি, কারণ এই জটিলের ভিতরে জিনিসটা বুঝতে কঠিন লাগবে। মনে করেন এরকম দুইটা রেজিস্ট্যান্স আছে, তাহলে দুইটা দিয়ে বোঝা আমাদের জন্য সহজ। তাহলে এটা হচ্ছে আর, আর এটা যদি 10, এই সার্কিটের সাথে কিন্তু আমি তুলনা করছি না, আমি আলাদা একটা সার্কিট কল্পনা করতেছি। এটা মনে করেন কথার কথা 10 ভোল্ট। এখন আপনি বলেন তো এই আর এর মান কত হলে এ সবচেয়ে বেশি পাওয়ার পাবে? অবশ্যই 0। হ্যাঁ, কাহিনী কি? কাহিনী হচ্ছে এ যা পাওয়ার দিবে এ তো দুইজনই ভাগ পাবে, এ জি কিছু ভাই। পাবে আর এ কিছু পাবে। এ যাই পাক না কেন এর তার ভাগ থেকে কমে যাবে। তার মানে এ যদি কোনো পাওয়ার না পায় তাহলে এর সব পাওয়ারটাই নিজে পাবে, তার মানে এর পাওয়ারটা কি সবচেয়ে বেশি হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি আর এর মান সবচেয়ে সর্বনিম্ন হইলে এ সবচেয়ে বেশি পাওয়ার পাবে। এখন এটা হচ্ছে সিম্পল সার্কিটের ক্ষেত্রে। আর কিছু কিছু সার্কিট আছে সেখানে আবার দেখা যাবে যে 2-3টা করে ভোল্টেজ সোর্স থাকতে পারে। কেমন? এইখানে আর কে যদি আমি খুলে ফেলি তাহলে কি আর কোনো পাওয়ার পাবে? না। 10-এর কথা বাদ দেন, আর কে যদি শর্ট করে দিই তাহলে আর এর পাওয়ার 0, কারণ শর্ট হুম। সার্কিট মানে কথায় এই তারের তার কোনো রেজিস্ট্যান্স নাই, পাওয়ার 0। আবার খুলে ফেললে তাও তো এই আর এর পাওয়ার 0 না, আর কে খুলে বাইরে বের করে দিছে তাহলে কি এ কি কোনো পাওয়ার পাবে? না ভাই। পাবে না। তাহলে দুই ক্ষেত্রে কিন্তু এ কোনো পাওয়ার পাচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে এ কি পাওয়ার পাবে? কে ভাই? বুঝতে পারলাম না। এই যে 10 ওহম, কি এই সার্কিটে 10 ওহম কি কোনো পাওয়ার পাবে? না ভাই। এও কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার মানে আমি আর কে কমাইতে কমাইতে 0 করে ফেলতে পারবো, কিন্তু খুলে কি ফেলতে পারবো? এই যে 0 করে ফেলা মানে শর্ট করে ফেলা। দেখেন জি 10 ভাই। ওহম কিন্তু এখান থেকে পাওয়ার পাচ্ছে, কিন্তু ভাই খুলে ফেললে তো আর পাওয়ার পেত না। না ভাই, 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আর একটা কারেন্ট ভোল্টেজ প্রবাহিত হচ্ছে না সোর্স। আমাদের। রাইট, রাইট। কিন্তু এখানে তো ভোল্টেজ সোর্স দুইটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? এই ক্ষেত্রে আমরা মনে রাখবো এইরকম সার্কিট থাকলে এই সিচুয়েশনের প্রশ্ন করলে আমরা দুইটা ক্যালকুলেশন করব। নাম্বার 1, আর এর ভ্যালু একবার 0 ধরে ক্যালকুলেশন করব। নাম্বার 2, আর এর ভ্যালু একবার ইনফাইনাইট ধরে ক্যালকুলেশন করব। ইনফাইনাইট মানে ওপেন, আর 0 মানে কি শর্ট। শর্ট। জি ভাই। যেই ক্ষেত্রে পাওয়ার বেশি আসবে সেটাকেই আমরা অ্যান্সার হিসেবে ডিক্লেয়ার করে দেব। তাহলে আমাদের জি কি ভাই, বুঝতে প্রথম পারছি। কেস, এই সার্কিটে আমরা কি করব? 0 অবস্থা। 0 শর্ট মানে অবস্থা। কি শর্ট হয়ে গেল। হুম। এটা মনে করেন 20, এটা মনে করেন 10, এটা তো 12 দেওয়া আছে, এটা হচ্ছে 8। এটা বের করা একটু মোটামুটি সহজ। এটা যদি গ্রাউন্ড হয় তাহলে এটাকে কি 12 ভোল্ট বলবো। জি ভাই। তাহলে 10 ওহমের পাওয়ারটা কত হবে দেখেন? আমরা পাওয়ার জানি কি, কোন ডিসের পাওয়ার। রেজিস্ট্যান্সের পাওয়ার হচ্ছে আই স্কোয়ার, আরও লেখা যায় যেমন বিভব পার্থক্যের স্কোয়ার বাই আরও লেখা যায়। তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে জি ভাই। পারি 12 - বিভব 8 পার্থক্যের স্কয়ার ডিভাইড বাই স্কোয়ার 10। ডিভাইডেড বাই 10। এটা লিখলেও কোনো জি ভাই। সমস্যা নাই। 16 ভাগ তাহলে 10 12 1.6। থেকে তার মানে 1.61। আগে অ্যান্সার লেখার দরকার নেই, কারণ আমরা জানি না, সেকেন্ড কেসেও তো বেশি হইতে পারে। তাহলে জি সেকেন্ড ভাই। কেসটা কি? ইনফিনিটি অবস্থায়। সেকেন্ড হচ্ছে ইনফাইনাইট। ইনফাইনাইট মানে কি শিখলাম? এটা কোন ওপেন। রেজিস্ট্যান্সের মান ইনফাইনাইট মানে হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি ওপেন বিহেভ করতেছে, মানে এই যে এ যদি ওপেন হয় তাহলে এটা তো আর 12 ভোল্টেজ লেখা যাচ্ছে না। না। কিন্তু
এখানেও বের করা সহজ, এর ভিতরে তো একটাই কারেন্ট যাচ্ছে, জি ভাই। আই 8 ভাগ আই সমান কত? 8 ভাগ 30 8/30, আর 10 ওহমের পাওয়ার কত? আই স্কোয়ার আর, তার মানে 8/30 এর স্কোয়ার ইন্টু 10। এটা 10 এটা আসতেছে 0.71 ওয়াট। তাহলে কোন ক্ষেত্রে বেশি পাওয়ার পাচ্ছে? 0 অবস্থায়। অবশ্যই এটা না, কারণ জি 1.6 ওয়াট। তার মানে এইটাকেই আমরা কি বলবো? পি ম্যাক্স সমান কত? 1.6 ওয়াট। কোন ক্ষেত্রে পাচ্ছি এটা? যখন আর সমান 0 ওহম। বুঝতে পারছেন? জি ভাই, করছি এর আচ্ছা, আগে ওটা। হ্যাঁ, এবার একটু খেয়াল করেন, মানে সেকেন্ড কেসটা কখন ইনফাইনাইট অ্যান্সার হইতে পারে। আমরা একটা কাজ করতে পারি, ভোল্টেজ সোর্সটা ইন্টারচেঞ্জ করে ফেলি, মানে এটাকে 12 বানাই ফেলি আর এটাকে কত 8 বানাই ফেলি। বুঝতে পারছেন? জি ভাই, এটা ধরলাম হচ্ছে এটা হচ্ছে 8 ভোল্টেজ আর এটা হচ্ছে 12 voltage। তাহলে উপরে তাহলে প্রথমে 8 কি হচ্ছে। 8 জিরোর ভাগ জন্য বের করব, এটা হচ্ছে যখন আর সমান 0, এই যে শর্ট করে দিলাম, তাহলে এটা কি 8 ভোল্টেজ। জি। তাহলে 10 ওহমের পাওয়ার কত? 8 - 12 8 - 12, অথবা আমরা লিখতে পারি 12 - 8, কারণ অ্যাকচুয়ালি কারেন্ট এখন উপরের দিকে ফ্লো করবে, তাই না? একই তো আসবে ওই ভাই, একই 1.6 কথা। আসবে। হ্যাঁ, 1.6 এ আসতেছে, তাহলে 12 - 8 স্কোয়ার ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 1.6 ওয়াট। আর সেকেন্ড কেস, এক মিনিট দেখি এই ক্ষেত্রে কি বেশি আসছে নাকি ভোল্টেজ চেঞ্জ করবো। 20 আর 30, 12 30 12, এই ক্ষেত্রে 1.6 আসবে। যে কোনো একটা অ্যান্সার করা যাচ্ছে। আমরা তাহলে একটা কাজ করি, আর একটু চেঞ্জ করে নিই, এটা 8 না দিয়ে 10 দিয়ে দিই, তাহলে একটু কমে যাবে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে 12-র জায়গায় হয়ে গেল 10, সরি 10, 10 - তাহলে 12 4 বা 10 তাহলে 4 কত আসে এটা? কত আছে? 10 ভাগ 4/10 না, 0.4 ওয়াট। 0.4 আর যখন আমরা ইয়ে করব, ইনপুট অবস্থায়। ইনফিনিট অবস্থায় বের করব, তাহলে আপনার আছে যে 12 ভাগ 30 এটা হচ্ছে কত? 12 ভোল্টেজ না, তাহলে এটা হচ্ছে P10 ওহম, মানে হচ্ছে 12/30 স্কোয়ার ইন্টু 10। এটা মনে হয় 1.6 ওয়াটে আসছিল না? একবার করেন তো। হ্যাঁ, 1.6 ওয়াট। তাহলে এই ক্ষেত্রে কখন বেশি আসলো? এটাতে কম আসলো, এটাতে বেশি আসলো। তাহলে কখন? যখন আর সমান ইনফাইনাইট আসছে, ইনফিনিট। তাহলে অবশ্যই আমাকে পি ম্যাক্স বলতে হবে 1.6 ওয়াট, আর আর এর যখন ভ্যালু তখন ইনফাইনাইট। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এটা কিন্তু দুই কেস, এই দুইজনের বাইরে আর হওয়ার কোনো চান্স নাই। যেভাবে মানে দুইটা টেস্ট করে আমাকে অ্যান্সার করতে হবে যে এই ক্ষেত্রে এই অ্যান্সার হচ্ছে। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। যখন আমাদের আর এর মান অজানা থাকবে তখন আমরা দুইটাই টেস্ট করে দেখবো। হ্যাঁ, দুইটাই টেস্ট করতে হবে, কারণ আপনি তো আর চোখে দেখে বলা মুশকিল। তবে হ্যাঁ, একটা সিম্পল ট্রিক্স বলি, সার্কিটে যদি একটাই সোর্স থাকে আর টেস্ট হ্যাঁ, করা লাগবে না, আপনি 100% শিওর থাকেন আর এর মান 0 জিরো হবে। অবস্থা। কথা বুঝতে পারছেন? যদি কারণ আমার
ওকে তো আর খুলে ফেললে আর তবে অবশ্যই টেস্ট করা ভালো, কারণ আর আসলে কোথায় আছে এর উপরও ডিপেন্ড করতেছে। বুঝতে পারছি। কথা বুঝতে মানে এখন আমাদের যদি একাধিক সোর্স থাকে তাহলে আমরা আলটিমেট একবার জিরো দিয়ে টেস্ট করবো, একবার ইনফিনিটি টেস্ট হ্যাঁ, করবো। তবে আমার মতে সবচেয়ে ভালো হয় যে দুইটাই টেস্ট করা, কারণ আসলে মানে ভালো সিওরিটির জন্য। তার কারণ জি ভাই, হচ্ছে যে বুঝতে পারছি। বললাম আর কোথায় আছে এর উপর ডিপেন্ড করবে। আর যদি মানে সিঙ্গেল সোর্স আবার সেই সোর্সের সাথে সিরিজে আছে, তাহলে মাস্ট অ্যান্সার 0। কিন্তু আরটা তো অন্য জায়গাও থাকতে পারতো। কথা বুঝছেন? বুঝতে সেটার পারছি। উপর ডিপেন্ড করে আসলে আমাদের কেস অ্যানালাইসিস করতে হবে যে কি হলে সুবিধাজনক হয়। যাই হোক, সেটা আলাদা কেস, আমরা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবো যে কোনটার জন্য ম্যাক্সিমাম হয়। এটা কোন নিয়ম? একজনের জন্য যদি অন্য জনের মান নির্ভর করে, অন্য জনের পাওয়ার। আর নর্মালি আসলে পরীক্ষায় কোনটা আসে? নিজের জন্য নিজের ম্যাক্সিমাম পাওয়ার আসে। তাহলে আমরা থেভেনিনের মোটামুটি আসলে সব রকম টাইপই শিখে ফেলছি। আর একটা টাইপ আছে, এটা আর একটা এক্সেপশনাল টাইপ। এটা করাই দিলে আমাদের থেভেনিনের ম্যাক্সিমাম, থেভেনিন বলেন নর্টন বলেন, ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। কারণ আমাদের যত প্রকার এক্সেপশনাল জিনিসপত্র আছে এইটার ভিতর দিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই, আপনি শেষ করেন, পরে আমার যদি প্রবলেম হয় তাহলে আমি গ্রুপে নক দিব। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই যাদের যাতে প্রবলেম হবে গ্রুপে অবশ্যই নক করবে ইনশাআল্লাহ। তাহলে এটা যাবে সেম, মানে এখানে কোশ্চেনের কোনো পার্থক্য নাই, বলতেছে আর এর মান কত হলে ওই ম্যাক্সিমাম পাওয়ার পাবে আর ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা ক্যালকুলেশন করি। এখানে একটু খেয়াল করে দেখেন, রেজিস্ট্যান্স গুলো আছে কি কিলো ওহমে। তো বারবার বলতেছি, রেজিস্ট্যান্স যদি কিলো ওহমে থাকে, কারেন্টকে আমরা কিসে নেব? মিলি মিলি এম্পিয়ার। অ্যাম্পিয়ারে নেব, তাহলে কিন্তু ঝামেলা শেষ। কিন্তু দেখেন ভি নট এটা তো ভোল্টেজ, তো কারেন্ট, এটা তো ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এর মান সবসময় অ্যাম্পিয়ার ফর্মে থাকে, কারণ জি ভি ভাই। নট নিজে তো একটা ভোল্টেজ। আর 0.003 ভি নট এটা আসলে অ্যাম্পিয়ার মিন করে, শুরুর থেকে এটা আমরা জানি। তার মানে আমি এই অবস্থায় যদি ক্যালকুলেশন করে দিই আমার ভুল হয়ে যাবে, অথবা 22কে 22,000, 10,000, 40,000, তো এই বড় বড় ঝামেলা। তাহলে আমরা কি করতে পারি? এই 0.003 ভি নট এটাকে চেঞ্জ করে ফেলতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? 0.003 ভি নট এটা আছে হচ্ছে অ্যাম্পিয়ার ইউনিটে, মিলি অ্যাম্পিয়ার, ভাই, অ্যাম্পিয়ার থেকে মিলি ভাই অ্যাম্পিয়ার কিভাবে কিভাবে বুঝবো করব? আমরা এখানে এম্পিয়ারে আছে? ভি নট একটা ভোল্টেজ। জি ভাই। তো ভোল্টেজ বলতে আমি তো কারেন্ট সোর্সের ক্ষেত্রে বলছিলাম, এটা বিষয়টা এরকম না যে ভোল্টেজের সাথে কোনো কিছু গুণ হচ্ছে। ডিপেন্ডেন্ট সোর্স বলতেই বোঝায় ভোল্টেজের যে সাংখ্যিক মান, সংখ্যা, তার সাথে কিছু একটা গুণ হয়ে এই কারেন্টের মান হয়। তো জি ভোল্টেজ ভাই। যেহেতু সাংখ্যিকটা একটা ভোল্টেজ মিন করে, কারেন্টের ক্ষেত্রেও আইডিয়াল বা এসআইটাই মিন করবে। এসআইটা কত? অ্যাম্পিয়ার। তার মানে কিছু বলা নাই, মানে কারেন্টের ভ্যালু অ্যাম্পিয়ারেই থাকবে। কথা বুঝতে পারছেন? জি ভাই। কারেন্ট কখনো মিলি অ্যাম্পিয়ার আকারে থাকে না। ভোল্টেজ যেহেতু ভোল্টেজ আকারে থাকে, কারেন্ট সেভাবে অ্যাম্পিয়ার আকারে থাকবে। তার মানে 0.003 ভি নট এটা আসলে অ্যাম্পিয়ার মিন করে। তো এদেরকে যদি আমি মিলি অ্যাম্পিয়ার বানাই, অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ার কিভাবে করতে হয়? 1 অ্যাম্পিয়ার সমান 1000 মিলি অ্যাম্পিয়ার। জি ভাই। তার মানে এর সাথে 1000 গুণ করে দিলেই কি সেটা মিলি অ্যাম্পিয়ার হয়ে গেল। আর 1000 গুণ করা মানে কত? 0.3 ঘর 3 ডানে সরে যাবে, 1 2 3, মানে 3 ভি নট। এইটা হবে হচ্ছে মিলি মিলি অ্যাম্পিয়ার। এম্পিয়ার। সিম্পল হিসেব। তাহলে আমরা সার্কিটটা আঁকাই ফেলি। এটা কি ভিটামিন? জি ভাই। এটা 30 কে, এটাকে চেঞ্জ করে তো 3 ভি নট বানালাম, মিলি অ্যাম্পিয়ার মনে রাখতে হবে। এটা হচ্ছে 10 কে, এটা 100 ভোল্ট। যেহেতু দেখছি সবার নোট কমন, তাহলে কি আমার নোডাল করলেই 0। বেস্ট। তাহলে এটা যদি 0 ভোল্টেজ হয়, এটা হবে কি ভি থেভেনিন না? এই যে
এই মাথা 0 হলে অপোজিট মাথা VThevenin। ওকে, জি ভাই, আচ্ছা, ওইটা যদি VThevenin হয় 40 ওহমের দুই মাথার ভোল্টেজ V0, এটা 0, তাহলে এটা কত হবে V0? এটা V0 হুম। হ্যাঁ, ওকে, এই তো কাহিনী শেষ। তাহলে এখন আমরা কি করব, নোডাল অ্যাপ্লাই করে দেবো। দেন V0 মাইনাস 100 ডিভাইডেড বাই 10 প্লাস V0 ডিভাইডেড বাই 40 প্লাস V0 মাইনাস VThevenin ডিভাইডেড বাই 22 ইকুয়াল 0। V0 করলে কত আসে, 10 ইনভার্স 40 ইনভার্স 22 ইনভার্স প্লাস VThevenin আসে মাইনাস 22 ইনভার্স সমান সংখ্যা আসে কত, 100/10 করলে হয় 10, সমানের ওই পাশে যাচ্ছে 10। দেন এই নোডে আমরা নোডাল অ্যাপ্লাই করব। কত হয়, VThevenin মাইনাস V0 ডিভাইডেড বাই 22, এই যে 3V0 ওর দিকে আসতেছে, তাহলে মাইনাস 3V0 প্লাস VThevenin বাই 30 ইকুয়াল 0। আমার V0 বের করার কোনো দরকার নাই, আমরা একবারে VThevenin বের করব। আচ্ছা, তাহলে কত, 10 ইনভার্স যোগ 40 ইনভার্স যোগ 22 ইনভার্স, তারপর এটা হচ্ছে মাইনাস 22 ইনভার্স সমানের ওই পাশে হচ্ছে 10, এটা হচ্ছে মাইনাস 22 ইনভার্স মাইনাস 3, দেন 22 ইনভার্স যোগ 30 ইনভার্স সমানের ওই পাশে 0। প্রথমটা যাই হোক, দ্বিতীয়টা আসতেছে মাইনাস 243.636। তাহলে এটা আসলো কি, VThevenin। জি এবার আসুক RThevenin বের করতে হবে, যে এই সার্কিট নিয়ে তো করব আমরা। আর ওইটা দ্বারাই মূলত আমরা বুঝবো যে এই প্রশ্নটা কেন এক্সেপশনাল কোশ্চেন। ফটফট করে ফেলে কি করব, এই যে এটা ইন্ডিপেন্ডেন্ট, শর্ট শর্ট করে দিলাম, এখানে একটা 1 ভোল্টেজ কানেক্ট করে দিলাম, যেহেতু এটা এত, এটা হয়ে যাবে কত, 1 ভোল্ট, এটা তো V0 ই থাকবে। তাহলে KCL অ্যাপ্লাই করলে কত হয়, V0 ডিভাইডেড বাই 10 প্লাস V0 বাই 40 প্লাস V0 মাইনাস 1 ডিভাইডেড বাই 20 ইকুয়াল 0। I0 কি এটা না, জি তাহলে এখান থেকে তো ডিরেক্ট V0 বেড়ে যাচ্ছে, মানে x ডিভাইডেড বাই 10 প্লাস x ডিভাইডেড বাই 40 প্লাস x মাইনাস 1 divided by 22 equal 0.266। এটা কি আচ্ছা, এক্স এ থাকবে, এটা সমস্যা নেই, 0.266 অথবা 0.267, যেখানে এটা লিখলেই চলতেছে, 0.267 ভোল্টেজ।
তাহলে এইখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, এটা বলেন আর এটা বলেন একই কথা, কত আসে? 1 মাইনাস ভি নট বাই 22 মাইনাস 3 ভি নট প্লাস 1/30 মাইনাস আই নট ইকুয়াল 0। তাহলে আই নট সমান কত লেখা যায়? সমানের এই পাশে দিলাম, প্লাস হয়ে গেল, ঠিক আছে। আই নট সমান, এখন দেখেন ভি নট যেহেতু এত, এটা কই ছিল? এক্স এ সেভ হয়ে আছে অলরেডি, তাহলে আমি কিন্তু এটাই তুলবো। তাহলে 1 মাইনাস এক্স এর ভ্যালু যেহেতু সেভ হয়ে আছে, আমি আর কষ্ট করলাম না, দিয়ে দিলাম এত মাইনাস 3x প্লাস 1/30। এইটা কিন্তু বের হয়ে গেল কার মান? আই নট এর মান কত? -11/15। এবার একটু ভালো করে লিখি, কারণ এখানে লেখা জরুরি। আই নট কি? কারেন্ট, মানে এটা মিলি অ্যাম্পিয়ার। তাহলে আর থেভেনিন যেটা আসবে সেটা কোন এককে আসবে? কিলো ওহমে, কারণ কিলো। 1 বাই মানে কারেন্ট করলে সেটা কিলো ওহমে আসে। তাহলে 1 অ্যান্সার কত আসতেছে? 1.366, এটা কিলো ওহম, কিন্তু কিসে? মাইনাস। প্রশ্নে বলতেছে আর এল এর মান বা আর এর মান কত হলে ও ম্যাক্সিমাম পাওয়ার পাবে, কিন্তু দেখেন আর থেভেনিন এটা রেজিস্ট্যান্স হওয়ার কথা ছিল, কিন্তু এর চলে আসছে কি? মাইনাস। তার মানে ভি থেভেনিন একটা জিনিস, সেটা কত? ওই যে -243 মনে হয় 66 না কত আসছিল, জি ভাই। এত। আমি কিন্তু মানে জাস্ট বোঝানোর জন্য আঁকাচ্ছি। এটা আর থেভেনিন হওয়ার কথা ছিল, তারপরে না এখানে আর, তাই না? তাহলে এ কিছু পাওয়ার পেতো, তারপরে তো আর পাবে, কাহিনী তো এটা হওয়া হুম। উচিত। কিন্তু দেখতেছি আর থেভেনিন অ্যাকচুয়ালি আরই না, মানে রেজিস্ট্যান্সই না, ও কি একটা মাইনাস আসছে। আর শুরুতেই বললাম কি, আর থেভেনিন নেগেটিভ আসার মানে হচ্ছে ও পাওয়ার নিচ্ছে না, বরং গ্রহণ পাওয়ার করবে। সাপ্লাই করতেছে, মানে পাওয়ার সাপ্লাই করছে। তার মানে সার্কিটের কাছে এটা মনে হবে যে এও তো পাওয়ার সাপ্লাই দিচ্ছে, এও পাওয়ার সাপ্লাই দিচ্ছে, তাহলে এর কাছে পাওয়ার আসলে কি পরিমাণই হবে? সার্কিটের কাছে মনে হবে যে এর কাছে ইনফাইনাইট পরিমাণ পাওয়ার পাঠাইতে হবে, তারপরেই কিন্তু এ অ্যাকচুয়ালি পাওয়ার পাবে, কারণ এও সাপ্লাই দিচ্ছে, এও। আচ্ছা, -243 এত লিখলেও ওকে। আবার কেউ যদি মনে করেন এটা প্লাস লিখবেন, তাহলে কিন্তু এই যে সোর্সের চিহ্নটা জাস্ট উল্টাই দিতে হবে। তার জি মানে ভাই, বুঝতে এই পারছি। ক্ষেত্রে, অর্থাৎ কখনো যদি আর থেভেনিন নেগেটিভ চলে আসে, তাহলে আপনি সিম্পলি কি লিখবেন? আর থেভেনিন নেগেটিভ আসার মানে এই পাওয়ার নিচ্ছে না, বরং পাওয়ার দিচ্ছে, ফলে আর এর কাছে মানে সার্কিটের কাছে মনে হবে যে আর এর কাছে ম্যাক্স মানে ইনফাইনাইট পরিমাণ পাওয়ার যাচ্ছে। আচ্ছা, এই যে ইনফাইনাইট পরিমাণ পাওয়ার যে সাপ্লাই দিচ্ছে সোর্সটা, কিভাবে মানে ঠিক আর এর মানটা কত হলে এই ঘটনাটা মনে হতে পারতো? আর এর মানটা যদি আর থেভেনিনের সমান কিন্তু উল্টা, অর্থাৎ মাইনাস আর থেভেনিন হয়ে যায়, তবেই সার্কিটের কাছে মনে হবে, এটা কিন্তু আমি বলছি মনে হবে, অ্যাকচুয়ালি কিন্তু এরকম না। সার্কিটের কাছে মনে হবে যে ইনফাইনাইট পরিমাণ পাওয়ার দিচ্ছি। যেমন দেখেন, এটা হচ্ছে 1.366 কিলো ওহম। এবার তাহলে একটু খেয়াল করেন পি ম্যাক্স জিনিসটা কি। এইখানে আমি আর ডিরেক্ট সূত্র দেব না, ভাঙা ভাঙা সূত্র। সার্কিট বানানো তো পসিবল না, বাট আমি বোঝানোর জন্য একটা সার্কিট দেখাচ্ছি। এটা আর থেভেনিন, এটা হচ্ছে আর, তাহলে কারেন্ট এইভাবে চলতেছে, এটা 243.সামথিং। তাহলে আই স্কোয়ার আর মানে কত? ভি বাই আর। তো ভি কত? ভি থেভেনিন, 243 আর থেভেনিন প্লাস আর, তাহলে এটা কি কারেন্ট না? হুম। আই স্কোয়ার ইন্টু আর, আর মানে যে আননোনটা। এবার একটু খেয়াল করেন, আর সমান যদি মাইনাস আর থেভেনিন হয়, অর্থাৎ একটা হচ্ছে -1.366 আর একটা হচ্ছে +1.366, তাহলে কি এটা 0 হয়ে যাবে না? আর সামথিং বাই 0 মানে কত? ইনফাইনাইট। ইনফিনিটি। বুঝতে পারছেন? তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি করব? জি ভাই। অ্যান্সার লিখে দেবো যে যেহেতু আর থেভেনিন নেগেটিভ,
দ্যাট মিনস ইট সাপ্লাইজ পাওয়ার, আর পাওয়ার উইল ম্যাক্সিমাম হোয়েন আর ইকুয়াল মাইনাস আর থেভেনিন, মানে কত 1.366 কিলো ওহম, তখন পি ম্যাক্স হবে কত ইনফাইনাইট। বাস এতটুকু লিখলেই কিন্তু আমাদের অ্যান্সার শেষ। তাহলে এই কিন্তু আমাদের হচ্ছে এক্সেপশনাল একটা ম্যাথ, খুব ইম্পর্টেন্ট। এখন পর্যন্ত আসছে, হয়তো অনেক আগে আসছিল, বাট নেক্সট কিন্তু কোনো পরীক্ষায় চলে আসতেও পারে, বলা যায় না, কারণ এসব ম্যাথ কিন্তু সচরাচর আমাদের চোখে পড়ে না। আর কয়েকটা কনসেপ্ট বলে দিয়ে আমি আজকের ক্লাস শেষ করে দেব। মানে ম্যাথ করানো কিন্তু আমার শেষ। এই মানে থেভেনিন নর্টনে যা যা আসার মতো কোনো কিছু আর বাকি নাই। এখন জাস্ট কয়েকটা থিম বলে দিয়ে আমি হচ্ছে ক্লাস শেষ করে দেব। কি রকম? ধরেন কোনো একটা ম্যাথে ভি থেভেনিন আসছে 5 ভোল্টেজ, আর থেভেনিন আসছে হচ্ছে 9 ওহম। কথার কথা, আমরা জানি ভি থেভেনিন দেখতে কেমন হয়, এরকম। হুম। এই চিহ্ন নিয়ে অনেকের ভিতরে মাথা খারাপ হয়। সবসময় এবি কে খেয়াল রাখবেন। এবির হিসাবে এটা প্লাস মাইনাস, এটা আর থেভেনিন। -5 ভোল্টেজ আসছে মানে এটা হচ্ছে -5 ভোল্টেজ। ঠিক আছে? আপনি জি ভাই। এইভাবে যদি অ্যান্সার করে আসেন কোনো সমস্যা নাই, কাহিনী শেষ। কিন্তু আপনার এখানে মাইনাস লিখতে কষ্ট হয়, ঝামেলা হয়, ইচ্ছা করে না। আপনি কি করবেন? আর ডিরেকশন চেঞ্জ করে দিন। এইখানে চেঞ্জ করে দেবেন। যেহেতু জি ভাই, বুঝতে সিরিজ, পারছি। আর থেভেনিন এখানে দিলেও কোনো সমস্যা নাই, নিচে দিলেও কোনো সমস্যা নেই, সিরিজের ক্ষেত্রে জরুরি না। এবি কিন্তু এইভাবে রাখতে হবে। এই দুইটা উল্টাই দিলে কিন্তু আবার ঝামেলা। এ উল্টাই দিলেন, এ উল্টাই দিলেন, তাহলে কিন্তু ঝামেলা, যে কোনো একটা উল্টাইতে হবে। এই কিন্তু ওকে। সেম ভাবে এটা যাই হোক, একটু ঝামেলা কম হলো। আই এন চলে আসছে নেগেটিভ, আর এন ধরেন পজিটিভে আসছে 10 ওহম। কথার কথা, তাহলে সার্কিট কিভাবে হবে? এইভাবেই হবে কিন্তু। ওই যে বললাম কাকে খেয়াল রাখতে হবে, এবি কে খেয়াল রাখতে হবে, যেটা এ এটা বি। তাহলে এই কারেন্ট কত হবে? -5 -5 অ্যাম্পিয়ার, এম্পিয়ার 10 10 ওহম। ওহম। কিন্তু আপনার এভাবে লিখতে ইচ্ছা করতেছে না, কি করবেন? ডিরেকশন নিচের দিকে দিব। ডিরেকশন এদিকে উল্টাই দিবেন। বুঝতে পারছি ভাই। মানে টোটাল ইচ্ছা আপনার যে আপনি কিভাবে দিতে চাচ্ছেন, কিন্তু এবি খেয়াল রাখতে হবে, ডিরেকশন খেয়াল রাখতে হবে। কিন্তু দেখা যাচ্ছে -5 অ্যাম্পিয়ার আসছে, আপনি এই চিহ্ন হয়তো আর গুলাইতে পারতেছেন না, এখানে প্লাস দিছেন আবার চিহ্ন উল্টা উপরের দিকে আছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ এজন্য বলতেছি যে আপনি সব ঠিক করে আসছেন, কষ্ট করে ম্যাথ করছেন, কিন্তু নাম্বার পাইলেন না, এটা কিন্তু বেশি আসলে কষ্টের। এজন্য এই ছোট ছোট জিনিস খেয়াল রাখতে হবে। আর বুয়েটে কিন্তু পার্শিয়াল মার্ক, মানে বুয়েট বলে না, জব এক্সামে আসলে পার্শিয়াল মার্ক পাওয়ার আসলে আশা করাই ঠিক না। একদম আপনার 100% ঠিক হইতে হবে অ্যান্সার। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের থেভেনিন নর্টন। এগুলা একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, সাদিকু থেকে করলেই এনাফ। অন্য বই যদি চান দেখতে পারেন, বাট সাদিকু থেকে মাস্ট করতেই হবে। তাহলে নেক্সট দিন আমরা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো, আজকে আপাতত এতটুকু। আর রুটিন আচ্ছা হচ্ছে ভাই, গ্রুপ। সাধুকো বাদ দিয়ে ওই যে রনি পারভেজ বই পিডিএফ আছে আপনার কাছে? হ্যাঁ দেখতে পারেন, ওই বইটা দেখতে পারেন, বাট ওই বইতে কিছু ভুল আছে, ওইগুলো একটু খেয়াল রাখেন, এতটুকু। আচ্ছা, মানে তো রনি ক্যালকুলেশন পারভেজ বলেন, বই ইয়ে কি বলেন। আছে আপনার কাছে? হ্যাঁ আমার কাছে সেকেন্ড এডিশন আছে। আচ্ছা, ওটা কি পিডিএফ আছে আপনার কাছে? তাহলে একটু বলবে শেয়ার দিতে। পিডিএফ নাই, ওই হার্ড কপি আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওটা প্রাইস কত ভাই, রনি পারভেজ বইটা? লাস্ট যে এডিশন বের হয়েছিল ওইটা মনে হয় 1700 সম্ভবত। 1700? মানে এখন মনে হয় সম্ভবত ফোর্থ এডিশন আসছে। আমি কিনছিলাম অনেক আগে, ওই সময় কম ছিল, 1000 মতো মনে হয় ছিল। এখন একটু বাড়াইছে, মানে 1200 পেজ। ছিল তো মনে হয়। হ্যাঁ, এখন পেজ বাড়াইছে তো এই জন্য একটু প্রাইসও বেড়ে গেছে। আচ্ছা, ভুল কি কারেকশন করা হয়েছে নাকি আগের মতোই আছে? না ভুল কিছু কিছু হয়তো কারেকশন করছে, তবে ফোর্থ এডিশনে দেখলাম অনেকগুলো ভুল আছে। ভাইকে মনে হয় কয়েকজন বলছিল, তো নেক্সট এডিশনের জন্য সম্ভবত কারেকশনের জন্য বসছে, তবে ফোর্থ এডিশনেও বেশ কিছু ভুল আছে। মানে আপনার তাহলে কি নিজের এখন বইটা কিনা ঠিক হবে? এখন দেখেন যে নেক্সট এডিশন কবে আসে, সেই হিসাবে দেখতে পারেন।
যদি দ্রুত আসে তাহলে নেক্সট এডিশন, অথবা যদি এইটা কিনেন তাহলে একটু নিজের থেকেই চোখ কান খোলা রেখে সলভ করতে হবে, ভুলগুলো নিজেরই ধরে নিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা তাহলে ক্লাস এই আজকে এ পর্যন্ত। পর্যন্ত। হ্যাঁ আমি হচ্ছে ভিডিওগুলো দেখে অনেক পার্ট হয়ে গেছে তো, অলরেডি তো গতদিন একটা পার্ট দিছি, আজকে আবার মনে হয় 3টা ভিডিও হয়ে গেছে, আমি একসাথে করে আপলোড করে দেবো। আর আগের ভিডিওগুলো কত? হ্যাঁ আমি ভিডিও করে দিচ্ছি, লিংক আমার প্লে লিস্টের আচ্ছা লিংক দিয়ে ঠিক আছে। দিচ্ছি গ্রুপে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।